নীল ভাই, তুই মান্থলি আসলে টাকা কামাস কত? 7 থেকে 8 লাখ। ওঠ, আজকে পডকাস্ট শেষ। তোমার বয়স কত ভাইয়া? 20। মানে এখন পর্যন্ত 2100 হয়নি। এই তুই কত কামাইছিস রে গত মাসে? আমরা একটু তুই কত কামাইছিস? নিজে খুব গরিব লাগতেছে। ওকে, ওয়েলকাম টু টুসেন্স পডকাস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের সাথে আছে নীল। সো টাকাকে আমরা ফ্যান্টাসাইজ করতেছি না, এই করতেছি সেই করতেছি না, কিন্তু কিছু জিনিস অ্যাড্রেস না করলেই না। টুডে উই হ্যাভ নীল। আমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হতে চাইছি কি, মানে আমাদের আশেপাশে অনেকে আছে যে ভাই আমার এটা নাই, ওইটা নাই, সেইটা নাই, আমি এটা পারি না, ওইটা পারি না। আমি এই জন্য আজকে নীলকে ডাকছি যে ভাই তুমি 21 বছরে হয়নি, কেমনি মানে ইউর মেকিং মানে ইম্পসিবল থিংস কেমনি পসিবল করতেছো। আমার অনেক কিছু জানার আছে এবং আমি প্রিটি শিওর অডিয়েন্সরাও লাইক ওয়ান্ডারিং হাউ ইজ দিস ইভেন পসিবল। ফার্স্ট অফ অল নীল, আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি আমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাবা, মানে অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট না, মানে তুমি যে টাকা কামাইতেছো। ক্যান ইউ শো মি? ক্যান ইউ শো মি? let's see, because এটা তো ওই ক্লেম করতেছে, এটা তো ওই ক্লেম করতেছে, বাট অ্যাকচুয়ালি ট্রু কি ট্রু না, we wanna see। একটু জাস্ট আমরা ওয়েট করি। আমার রিসেন্ট ট্রানজাকশনস দেখাতে পারবো। ইনকামিং এই যে মার্চের 1 তারিখ থেকে যদি দেখেন, ওকে, আমরা ক্যামেরাতে দেখাতেছি না, কিন্তু ওয়াইজ প্লাস পেওনিয়ার দুটোই আছে, এটা জাস্ট একটা হাফ অফ ইট। আমরা কি বলবো? না না না, না বলাটাই ভালো। অ্যামাউন্টটা কতর উপরে সেটা বলতে পারি। ও যেটা বলতেছে ঠিকই আছে, it's huge, it's huge। এখন তুমি আমাকে বলো, আমি ইচ্ছা করে আমি তোমার কাছ থেকে আগে জিজ্ঞেস করিনি তুমি কি করো। আমি জাস্ট মানে আমি তোমাকে আগে থেকেও জানতাম, বাট আমি জানতাম না যে তুমি এত মেক করো, তারপর এত ছোট বয়সে কি করো ভাই বলো তো। আমি শুরু করেছি ভিডিও এডিটর হিসেবে স্টার্টিং, বাট আস্তে আস্তে ওয়ান্স আই গট টু নো দি ইন্ডাস্ট্রি, বা হচ্ছে কিভাবে কাজ করে, অ্যালগরিদম কিভাবে কাজ করে, কন্টেন্ট এডিট করার পর মার্কেট কিভাবে করে, এরপরে আই স্টার্টেড এন এজেন্সি। সো মাই এজেন্সি ইজ কল্ড এমজেড মিডিয়া। তো আমার এজেন্সিতে আই আউটসোর্স দি গিগস, আর হচ্ছে কি দিস ইজ হাউ উই ওয়ার্ক। এখন যদি ডিটেলসে জানা লাগে যে কিভাবে কি করি, প্রথম থেকে তাহলে আসে কিভাবে শুরু হয়েছে। শুরু হচ্ছে যে ফার্স্টে আমার ইচ্ছা হয়েছে আপনাদের মতো আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, আমি একটু ভিডিও টিডিও বানাবো। কিছু নাই, কিনে বানাবো। আমি ভাবছি একটু প্রথম একটু অ্যাডোলেসেন্স ছিল, তো জামা কাপড় নিয়ে বানাবো, জুতা লোফার বেড়েছে, লোফার নিয়ে একটা ভিডিও বানাই না, বানাইছি। এডিট করতে তো পারি। ওকে, পিসিও নাই, পিসি ছিল ছোটবেলা থেকে বাসায়, বাট স্পেক্টর পিসি না। অনেকে মনে করে যে এডিট করা খুব ইজি, বাট গেম খেলতে যে পিসি লাগে তার চেয়ে বেটার পিসি লাগে একটা ভিডিও এডিট করতে। ভিডিও এডিট করার জন্য হাই অ্যান্ড রিগ লাগে, যেটা আমার বাসায় ছিল না। তো আই হ্যাড টু গো টু আ কাজিনস প্লেস। তার বাসায় একটা ল্যাপটপ ছিল, এখানে নাম আমি প্রিমিয়ার প্রো 7-8 ঘন্টা প্রতিদিন বাসায় যেয়ে আমি একটু এডিট করার চেষ্টা করতাম। 1 সপ্তাহ ধরে কিছু একটা বানাইছি। এরপরে দেখলাম যে ফ্রেন্ডের সাথে ধরেন বের হচ্ছে, বেরো একটু ছোট ছোট স্ন্যাপ ট্যাপ নিচ্ছি, হ্যাং আউটে গেলাম, কোথাও ট্রিপে গেলাম, ওইটা এডিট করার চেষ্টা করছি। কিসে এডিট করবো? ফোনে না, সবসময় পিসিতেই, বাট হচ্ছে ওই কাজিনের বাসায় যে ওর ছোট ল্যাপটপটাতে একটু শিখছি। শিখার পরে কোভিডের মধ্যে হলো কি, বাসাকে তো বেরোতে পারছি না, টাকা পয়সা নেই। কি বলে টাকা নেই, বাসা থেকে তো বেরোতেছি। আমি বাসা থেকে আবার হচ্ছে গিয়ে পকেট মানি নিতাম না কখন, অলওয়েজ। তো আমার ইনকাম ছিল হচ্ছে কোচিং এর ভাড়া, যাওয়া আসা ভাড়াটা আমি একটু রিক্সা ফ্রেন্ডের সাথে অর্ধেক দিতাম, ওই টাকাটা পাচ্ছিলাম। তো কোচিং এ তো যাই না, টাকা পাবো। তো এখন ওই সময় ভাবলাম যে কি করা যায়, আমি কি পারি। তো আমার কিছু সিনিয়র টিনিয়র ছিল, তারা হচ্ছে আমাকে বললো যে তুমি অ্যাসাইনমেন্ট করে দাও বিদেশি ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্য। আমি অ্যাসাইনমেন্ট করলাম, আপনার 2-4টা করলাম, যে প্যারাফ্রেজ করে এটা অ্যাসাইনমেন্ট লেখা লাগবে। পোষাচ্ছে না, অনেক কষ্ট, 2000-2500 ওয়ার্ডের আমাকে অ্যাসাইনমেন্ট লিখতে। এটা কত সালের কথা বলছো? 2019 এর শেষে বা 2020 স্টার্টিং। ওকে, কোভিড শুরু হচ্ছে না, 2020 স্টার্টিং, কোভিড শুরু মার্চ 2020, একদম কোভিড শুরু হয়েছে মার্চ 2020 কোভিড, রাইট। পোষাচ্ছে না বললা যে কেন? কত পেতাম? আমাকে 2,500 ওয়ার্ডের পুরা হোটেল ম্যানেজমেন্ট এইসব নিয়ে এসে লেখার জন্য 1,500-2,000 টাকা দিত। 1,500 ডলার টাকা 1,500 টাকা দিত। ওকে, প্যারা লাগছে। এরপরে যে আমি ভাবলাম যে না, আমি একটু যেহেতু বাসায় কোভিডের পরে রিকোয়েস্ট করে গোটা পিসি সময় আমার সবকিছু মিলে 75,000 টাকা পড়ছিল। খুব রিকোয়েস্ট করে কিনছিলাম, 75,000 টাকা একটা পিসি কিনে দাও। ওই সময় দাম কম ছিল অফিস কার্ডে, চলে। এরপরে ভাবলাম তো এডিট একটু পারি, একটু শিখি। এখন কি করা যায়, আমি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে ট্রাই করা শুরু করলাম, যেটা ট্রাই করি, প্রপোজাল দিচ্ছি, কেউ অ্যাকসেপ্ট করছে না। 15, 20টা, 25টা, 30টা কেউ অ্যাকসেপ্ট করে না। এরপরে আই থিঙ্ক আই ক্র্যাকড দ্য কোডটা হচ্ছে যে আমার মতো মনে হয় কি যে হচ্ছে গিয়ে আশেপাশে যে 5 জন তাদের অ্যাভারেজ হচ্ছে কি আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব মাসে 50,000 টাকা কামাচ্ছে না, তো আমি ইনফ্লুয়েন্সটা হচ্ছি না। আমি ইনফ্লুয়েন্সটা কিভাবে হবো? আমি ফেসবুকে কমিউনিটিতে ঢুকার পরে আমি দেখলাম হচ্ছে যে আপনার দিনাজপুরে টিনের বাসার ভিতরে একজন বসে মাসে 80,000 টাকা কামাচ্ছে। ওই সময় আমি প্যারা খেয়ে যাচ্ছি। আমি বেশিক্ষণ না, আমার 1.5 ঘন্টা একটা মোটিভেশন থাকতেছে, 1.5 ঘন্টা ও কামাচ্ছে, আমি কেন পারতেছি? আমি প্রিভিলেজড, আমার বাসায় ওয়াইফাই আছে, পিসি আছে, অনেক কিছু আছে যেটা তার নাই। আমি ইংলিশও পারি, তাহলে আমি কেন পারতেছি? ওই 1.5 ঘন্টার যে আমার একটা মোটিভেশন বুস্ট থাকে, 1.5 ঘন্টা আমি 15টা
আপনার প্রপোজাল দিই, এবার আমি আবার ব্যাক টু নর্মাল। পরের দিন আবার যখন আমি ইউটিউবে ঢুকে, আমি ইউটিউবে সেলফ হেল্প এত ইউটিউব ভিডিও দেখছি, যখনই ঢুকে আমি দেখি আলী আবদার বলতেছে যে না, ইউ হ্যাভ টু মেক মানি নাও। আবার 1.5 ঘন্টা আমি পুরো পাম্প, আই হ্যাভ টু গিভ আ প্রপোজাল। আমি আবার ওই অ্যাডজেন্ডের মধ্যে থাকি, আপনার 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1.5 ঘন্টা, ওই সময়ের মধ্যে আমি প্রপোজালগুলো দিয়ে দিই, ওই সময় ক্লিক করছে। সো আই থিঙ্ক আই ওয়াজ আ বিট লাকি টু। ফার্স্টে যেটা ক্লিক করছে, ইট ওয়াজ বার্স্টুল স্পোর্টস। বার্স্টুল স্পোর্টস হচ্ছে আমেরিকার, ইফ নট দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট মিডিয়া কোম্পানি। ইটস আ $10 billion বিজনেস। লোগান পল ambassador, right? Logan is ambassador of Barstool Sports. Dave Portnoy is the CEO, so technically Dave was my boss, right? So I was working for a podcast এদের জন্য। তো আমি এডিট করতাম ওদের জন্য। তো ওদের এডিট হচ্ছিল যে পডকাস্টে আমি টুকটাক ক্লিপ সিএফসি করে দিতাম, সারাদিন করা লাগতো। ধরেন হচ্ছে কি আমার সপ্তাহে 5 days ছিল, দ্যাট ওয়াজ নট ফ্রিল্যান্সিং, দ্যাট ওয়াজ অলমোস্ট আ ফুল টাইম জব, বাট আমার টাকা আসতো কয়টা ক্লিপ এডিট করছি সেটার উপর ডিপেন্ড করে। কত টাকা করে দিত? প্রথমে দিত প্রত্যেকটা ক্লিপের জন্য $5, পরে $6, কিন্তু একটা ক্লিপ এডিট করতে 1 ঘন্টা বেশি সময় লাগতো, কারণ ওইগুলো তেমন ফ্যান্সি কিছু ছিল না। ধরেন 1 ঘন্টার ক্লিপ ছিল, আমাকে টাইম স্ট্যাম্প দিয়ে দিত, এখান থেকে আমি ভিডিও বের করে ফেলতাম। বাট ওইখান থেকে হয়েছে কি 2 বছর 2.5 বছর এখানে থাকাতে আমি কথা বলার একটা স্টাইল আছে, প্যাটার্ন আছে, প্রফেশনালিজম। আমি একটা ভুল করলেও আমার বস আমাকে বলতো কি প্লিজ ওটা ঠিক করো, মানে ভুল জন্য সেই করছে, এটা বাংলাদেশে নাই, ইউরোপিয়ান ওয়েস্টার্ন স্টাইল, রাইট? আমি ভুল করছি, বলছি প্লিজ তুমি এটা একটু ঠিক করে দিতে পারবা? আমি তো ভুল না করলে এখন ঠিক করে দেওয়া লাগবে, আমাকে তো সুইট করেও বলছে। এই প্রফেশনাল লিঙ্গ, এটা আপনার ওয়ার্ক কালচারটার উপর অনেক বড় ইম্প্যাক্ট ফেলে। আমি এখান থেকে শিখছি যে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় কিভাবে, কমিউনিকেট করতে হয় কিভাবে, ওয়ার্ক ফ্লোটা কিভাবে চলে, অর্গানাইজড ওয়েতে কিভাবে করা যায়। যে একটা এডিট করে ভিডিও করে ফেলছে, হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন টেক্সট দিচ্ছে না যে ব্রো হয়ে গেছে, এডিট করে দাও না। আমরা স্ল্যাক মেনটেন করতেছি, আমরা ট্রেলো মেনটেন করতেছি, আমরা আসানা মেনটেন করতেছি, পুরো একটা সিস্টেমেটেড অর্ডারে কিভাবে আমরা হচ্ছে গিয়ে কাজটা করতেছি। এইগুলোতে আমরা শিখছি ইনভয়েস কিভাবে দিতে হয়, কিভাবে কি করতে হয়, সবকিছু নিটিগ্রিটি। তো এরপরে আফটার মাই এইচএসসি, আমি গত বছর এইচএসসি দিয়েছি। তো এইচএসসির জন্য আই হ্যাড টু টেক আ ব্রেক। বাট হয়েছে কি এইচএসসির মাঝখানে 1 মাসের ব্রেক নিয়েছি, কিন্তু এটা তো ভাই ফুল টাইম জব, আমি যদি 1 মাস কাজ না করি কে কাজ করবো? সো it was not a break, I quit the job. I was fired from the job. Right? Why was I fired? পরীক্ষা তো প্রেশার ছিল যে হচ্ছে গিয়ে আপ টু দ্য মার্ক আমি কাজ করতে পারছিলাম না, রাইট? সো ইট ওয়াজ এমন কথাটা ডিসকাশন এমন আসছিল যে তুমি যদি 1 সপ্তাহ নিতে পারো, তুমি যদি 1 সপ্তাহ পরে তুমি যদি আগের মতো আসতে পারো, তাহলে লেটস ডু ইট, নাহলে না করি। আমি বললাম নাহলে আসলে না, আমি আসলে চলে যাই, কারণ এত বছর 2.5 বছর ধরে কাজ করছি যে আমার চলে যাওয়া উচিত। আমি ভাই মানে বারান্দায় বসে কাঁদতেছি ওই দিন রাতে, আমি নিজে কিন্তু চাইছি, কিন্তু আমি কাঁদতেছি, কারণ 2.5 বছর ধরে কনসিডারিং মাই এজ, ওই সময় ধর আমার মাসে টাকা আসতো, খারাপ মাসে টাকা আসতো 35,000 টাকা, ভালো মাসে টাকা আসতো 80,000 টাকা আসছে। আমার বয়স ওই সময়, আমি মাত্র এসএসসি পাস করছি, কলেজে যাই, অনেক টাকা আমার জন্য 80,000 টাকা। ওই সময় ডলার রেটটা তো ছিল না, $1,000 মানে 85-86 টাকা ছিল, $1,000 80,000 টাকা হইতো, 80-85,000 অনেক টাকা। হঠাৎ করে নাই, কিছুই নাই, ব্ল্যাঙ্ক, কি করবো, প্যারা খেয়ে গেছি। কিন্তু ওই যে ভাই লার্নিং কার্ভগুলো ছিল, যে আমি বুঝতে পারছি যে কীভাবে কী করতে হয়। এবার আমি ভাবলাম না, আমি ট্রাই করি নিজে ক্লায়েন্টস আনার। বাট এখানে ভাই ক্যাচ, বাংলাদেশের ফ্রিল্যান্সাররা করে কি, ধরেন আমার কাছে যে ভিডিও এডিট করি কাদের জন্য, ধরেন হচ্ছে গিয়ে ক্রিয়েটারদের জন্য, ধরেন আপনাদের মতো যারা ইনফ্লুয়েন্সার ক্রিয়েটার। আমি করি না, আমার টিম আছে, তারা করে। প্রথমে নিজে করতাম, কাজ নিয়েছি, টিম বানাইছি, এখন টিম দিয়ে করে, তাই না? আমি যদি 15টা ক্রিয়েটার আনতে হয়, আমার কী করা লাগবে, আমার 150 জনকে অ্যাপ্রোচ করা লাগবে, এর মধ্যে 15 জন রাজি হয়েছে। বাট আমি যদি 15টা এজেন্সির কাছে রিচ আউট করি, একটা এজেন্সি যদি রাজি হয়, আমার একটা এজেন্সির কাছে অলরেডি 30টা ক্লায়েন্ট আছে। আবার বলে আপনাকে, আমি B2C ব্যবসাতেই নেই, পুরো B2B ব্যবসা। যে আমেরিকান এক এজেন্সি যে ভিডিও এডিট করায় ক্লায়েন্টের জন্য, ওর এডিটারকে মাসে 10 লাখ টাকা দেয়। আমি ওকে বলতেছি ভাই তুমি কাজ নাও, আমার কোনো ক্রেডিট লাগবে না, তুমি কাজ নিয়ে তোমার হয়ে আমিই কথা বল, তোমার ক্লায়েন্টের সাথে তোমার কথাও বলা লাগবে, আমি কথা বলে দিচ্ছি, ব্র্যান্ড ভ্যালু তোমার, টাকা তুমি আমাকে 20% দাও না, তাইলেই হয়। কারণ আমার ধরে 15 জনকে ধরাই লাগতেছে না, আমি একটা এজেন্সিকে ধরতেছি, সে আমাকে 25 জন ক্লায়েন্টকে দিয়ে দিচ্ছে। ভেরি স্মার্ট। তাও আমার রেট আমি ইন্ডিভিজুয়ালি যা নিতাম তার চেয়ে বেশি। কারণ কি বলি আপনাকে, যখন আমি ইন্ডিভিজুয়াল ক্রিয়েটারের কাছে যাইতাম, ওরা বলতো তো বাংলাদেশে থাকে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, বাট ও যখন আমেরিকানকে তো আমেরিকানই। এখন আমেরিকান আমাকে দিচ্ছ, আমাকে কাজ দেখতেছে, ওইখানে প্যারা হচ্ছে না, যখন আসলে প্রফেশনাল যে মানুষ। এই হচ্ছে ক্যাচ, যে B2C ধরাই লাগবে না ভাই, B2B ধরেন না। B2B এই জায়গাটাতেই এখনো গ্যাপ আছে, যে ইজিলি ধরা যাচ্ছে। আর সমস্যা হচ্ছে কি আপনার মার্কেট স্যাচুরেটেড হয়ে যায় সব কিছু। যেমন গ্রাফিক ডিজাইনের এখন অনেক আছে, বাসায় একজন আছে, মিড জার্নি দিয়ে ইজিলি বানানো যায়। ক্যানভা থাকা দেখুন, ফটোশপ ধরাই লাগে না। আগে ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে ঘন্টার পর ঘন্টা লাগতো, একটা ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। বাট অ্যাডাপ্ট করা লাগে ভাই, যে টাইমের সাথে কি আমি এটা শিখতে পারতেছি, আমি কি এটা বুঝতে পারতেছি। ওদিন আমি দেখলাম আমাদের কমিউনিটিতে একজন, আমি আবার কাজ কিন্তু আপনার মার্কেট প্লেসে করি না, ফাইবার আপর কিছুতেই না, পার্সোনাল নেটওয়ার্কই হয়ে গেছে।
অ্যাট দিস পয়েন্ট। আমি একজনকে চিনি, সরি আমি টপিক থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছি। আপনার ওদের দেশের কালচারটা কি, ওখানকার রেফারেল ক্লায়েন্টস অনেক আসে। আপনি একজনের জন্য কাজ করে দেন ভালো, সে তার নিশের আর 10 জনকে আপনাকে সাজেস্ট করবে। ওইখানে নেটওয়ার্কটা ভাই ক্রিয়েট করা ভেরি ইজি। আর আপনার আপওয়ার্ক, ফাইবারে কি অলওয়েজ একটা এসিওর খেলা আছে যে অলওয়েজ আমার প্রোফাইলটাকে র্যাঙ্ক করা লাগবে। আরেকজনকে 20%, কেন ভাই আমি এত কষ্ট করতেছি, আমি তোমাকে কেন 20% টাকা নিবো, 2% টাকা নিলাম, মানে 20% টাকা ভাই টাইগার পোর্শন। 10,000 টাকার মধ্যে তুমি 2,000 টাকা যদি নিয়ে যাও, আমি কি থাকে? তো এই জায়গা থেকে মার্কেট প্লেস গুলো ঝামেলা। আপওয়ার্কের যে কাজটা আমি লিঙ্কডিনে করি না, লিঙ্কডিনে এমনি মানুষ আসে ভাই, একটু কাজটা করে দেন। আর ওই নেটওয়ার্কটা ভাই একবার হয়ে গেলে এটা ওয়েবের মতো, এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে আসতেই থাকবে, বুঝাই যাবে। আর বাংলাদেশে ভাই ঝামেলাটা কি, আমি একজনকে দেখলাম হচ্ছে কি সে আপওয়ার্কে $1,50,000 কামাইছে, $1,50,000 টোটাল। তার রেট এখনো ঘন্টায় $7। এটা আপওয়ার্কের প্রবলেম। কেন? আমার পুরো মার্কেটটা ভাই নষ্ট হয়ে যাচ্ছে। আপওয়ার্কের প্রবলেম নাকি ইন্ডিভিজুয়াল? না, আপওয়ার্কের কারণে, মানে আপওয়ার্কে তো কম্পিট করতে হইতেছে, রাইট? রাইট, কিন্তু অন দ্য আদার হ্যান্ড এই কাজও তো অন্য মানুষও করছে যে হচ্ছে আমেরিকায় থাকে। অনেক মানুষ আছে যারা হচ্ছে চায় না যে আমরা করি কাজটা। এখানে একটু আমি তোমাকে ইন্টারাপ্ট করি, সেটা হইতেছে তুমি যেমন আপওয়ার্কের যেটা বলতে $7 পার আওয়ার, রাইট? তাকে মার্কেটের সাথে কম্পিট করার জন্য তার আওয়ারটা একদম কমা দিচ্ছে, আওয়ারলি, রাইট? তাহলে এখন তোমার ধরো যারা ক্লায়েন্ট, রাইট, যাদের সাথে তুমি কাজ করতেছো, তারা তো আর আপওয়ার্কের থ্রুতে আসতেছে না, তারা ডিরেক্টলি তোমাকে বা তোমার এজেন্সির মাধ্যমে, যার সাথে তুমি, যার আন্ডারে তুমি কাজ করতেছো। ওয়াই আরন্ট দে গোয়িং ডিরেক্টলি টু আপওয়ার্ক? আপওয়ার্কে তারা আরো কমে পেতো না? ভাইয়া, দিস ইজ হাইওয়ে সেল স্টাফ। একজন কেমন জিনিস বিক্রি করা লাগবে যে সে যেটা জানি না আমার এটা লাগবে। আপরকে কে আসে, আমার ডিম কিনা লাগবে, দোকানে দেখে কে ডিম বিক্রি করতেছে, আপনার ডিম লাগবেই না, আমি আপনার ডিম বিক্রি করে দেবো। আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার টিম আছে, আপনি ভিডিওটার খুঁজতেছেনই না, আমি তো আপনাকে ভিডিওটার সার্ভিস বেচাই দিব। এটা তো ব্যবসা, এটা তো এজেন্সি। কারণ এজেন্সিতে মানুষ খুব কম আসে আমাদের কাছে, আমরা যাই। আপওয়ার্কটা ডিফারেন্ট। আপওয়ার্ক আমি দিই ক্লায়েন্ট যে আমার ডিম লাগবে, আমাকে তোমরা একটু ডিম দাও, কে ভালো ডিমের সাপ্লাইয়ার কি। আর এখানে আমরা বাসায় যে বলতেছি ভাই আপনার কি ডিম লাগবে, আমার ডিমটা অনেক ভালো। তোরা মার্কেট কম্পিটিটিভ, ওই মার্কেটের মাইন্ডসেটটা যখন একসাথে 10 জন মানুষ প্রপোজাল দিচ্ছে, আপনাকে দেখতেছে যে একজনের পোর্টফোলিও এমন সে $7 দিচ্ছে, একজনের পোর্টফোলিও এমন সে $10 দিচ্ছে। এখানে কম্পারিজনের সাথে সাথে ভিজুয়ালাইজ করতে পারছি না, এখানে প্রথম জিনিস। আর সেকেন্ড জিনিস হচ্ছে কি আপওয়ার্ক মার্কেট প্লেসের এই জিনিস, ওই জ্ঞান অনেকজন যেতেই চায় না, এমনি নর্মালি কথাবার্তা বলতে চায়, কমপ্লিকেটেড করতেই চায় না। কারণ আমি কাজ করি ম্যাক্সিমাম কি টাকা পয়সা বেশি কথা জানেন, সেলফ হেল্প নিশে টাকা পয়সা নিয়ে যারা কথাবার্তা বলে, নিজে নিয়ে কথাবার্তা বলে, শপিফাই নিয়ে কথা বলে, যারা এয়ারবিএনবি নিয়ে কথা বলে, ফাইন্যান্স নিয়ে কথাবার্তা বলে, এদের ইউটিউব ব্যবসা মেন ব্যবসা না, এদের অন্য ব্যবসা আছে। তারা আপওয়ার্কের এই কমপ্লিকেশনে থাকতেই চায় না, তারা চায় যার সে আনে তার ভার্চুয়াল কারণ তাদের তো টাকা সেভ করাটা মেইন উদ্দেশ্য না, তাদের ব্র্যান্ড বিল্ডিংটা মেইন, তাদের একটা কোর্স আছে, তাদের এই কোর্সটা বিক্রি করা মেইন দায়িত্ব, মেইন কাজ। এখান থেকে তার অডিয়েন্সটা ফানেল করতেছে। তো এই জায়গা থেকে হচ্ছে কি তারা এত গেঞ্জামি যেতে চায় না, স্পেশালি এই টাকা পয়সা আলা ফাইন্যান্স সেলফ হেল্প নিশে গেলে এটা লাভ। সো তুমি এই ফিল্ডে কাজ করতেছো বেশি? আমি এই ফিল্ডে কাজ করছি যে আমার এখন আপনার আছে হচ্ছে 8 থেকে 12 জন এমপ্লয়ি, বাংলাদেশে হয়তো বা 5-6 জন। আপনাকে আমি মজার কথা বলি যে আমার টিমে তিতুমির পরে একজন আছে, এমন আছে একজন ময়মনসিংহে থাকে, তারা বয়স বেশি না, 21-22 হবে। লাস্ট মান্থে তাদের পারমিশন ছাড়াই বলতেছি, বাট লাস্ট মান্থে দে মেড 60-70 হাজার টাকা এক মাসে। কোনো প্রায়ার এক্সপিরিয়েন্স নেই, কোনো কিছু নেই, এমনি মানে এক্সপিরিয়েন্স নেই, মানে কর্পোরেট এক্সপিরিয়েন্স নেই। সে কাজ পারে, সে গ্র্যাজুয়েশন ওরকম কিছু নাই, সে কাজ পারে, সে কোয়ালিফাইড, হি মেড 60K। আমি তুমি এত দিচ্ছ কেন? বাংলাদেশের কালচারে তো এত, তোমার বয়স কত, এত তুমি এত পাবা না, 20 পাবা। তুমি তো চাইলে ওদেরকে 20 দিয়েও রাখতে পারো। মানে এটা আমি কেন দিচ্ছি ভাই আপনাকে বলি, আমি এটা এই কাজটা আরেকজনকে 20,000 টাকা দিয়ে করাতে পারতাম। সমস্যা থেকে তার লার্নিং কার্ভটা একটু বড় থাকতো। যাকে আমি 60,000 টাকা দিলে সেটা 1.5 মাসে শিখবে, কারণ কি তার মানি ইজ দ্য বিগেস্ট মোটিভেশন। প্রথম কথা সেটা। আর কথা হচ্ছে গিয়ে আমি লিঙ্কডিনে পোস্ট দেখছি, আমি এক্সাক্ট করতে পারবো না, বাট জিনিস এরকম ছিল যে আপনার এক্সিস্টিং মানুষজনকে বেশি টাকা রিটার্ন করা উচিত, অন্য মানুষকে না আনাচ্ছে, রাইট? কারণ হচ্ছে যে তাকে আমি বেশি টাকা দিলে সে থাকবে, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে কি ও আর ইগার থাকবে শেখার জন্য। আমাদের কাজটা রকেট সায়েন্স না, 1.5 মাস সময় লাগে ভিডিও এডিটিং ভালো করে শিখতে, 6 মাসের মধ্যে ইউ ক্যান বি অ্যান এক্সপার্ট, নো ডাউট। ইউটিউব থেকে কিছু লাগে না, ভেরি ইজি, জাস্ট কনসিস্টেন্ট থাকা লাগে। কনসিস্টেন্ট থাকার জন্য মোটিভেশন লাগবে, মোটিভেশন ইজ মানি, রাইট? আচ্ছা, তাকে কেন দিচ্ছি? আমার তাড়াতাড়ি তাকে শিখে লাভ কি? আমি তাড়াতাড়ি স্কেল করছি। আমার যদি 3টা ক্লায়েন্ট থাকতো, আমি আস্তে আস্তে বলতাম ভাই তোমাকে 15,000 টাকা দিচ্ছি, তুমি একটু ভুল করো ঠিক করো না। আমার এজেন্সি শুরু করছি আমি হচ্ছে যে ওই চাকরি ছাড়ার পরে 2-3 মাস হবে, আই হ্যাভ 32 ক্লায়েন্টস নাও। 32 অল বিটুবি, সব বিটুবি। ওদের থেকে আই ওয়ার্ক উইথ 2 to 3 এজেন্সিস, বাট একটা এজেন্সি থেকে আমার 25টা ক্লায়েন্ট আছে। তুমি এই এজেন্সিকে কিভাবে কন্ট্যাক্ট করছো? এজেন্সিকে কিভাবে কন্ট্যাক্ট করছি? অনেকভাবে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ইমেল, এনিথিং। সো মেইন থিং যেটা আমার সেলিং পয়েন্ট, আমি 2টা কাজ করি। আমি ইমেল লিখি না, ইমেল কম লিখি,
আমি একটা সুন্দর একটা প্রফেশনাল সেট আপে বসে আমার সামনে আমার ম্যাকটা রাখি, আমি আমার ফোনটা বের করে আমি 1.5 মিনিটের একটা লুম ভিডিও রেকর্ড করি। লুম হচ্ছে যে আপনার ভিডিও একটা, কিন্তু ড্রাইভের মতো ক্যাচাল না, একটা লিঙ্ক দিয়ে দিলে কোনো প্রসেসিং কিছু না, ইনস্ট্যান্টলি ভিডিওটা দেখতে পারবো। আমি ভিডিওতে 60 সেকেন্ডে তাকে আমার সার্ভিসে সেল করে দিই, বলে দিই যে কেন এটা কেন কিনবো। সাথে আমি ওর ভিডিও থেকে খুঁজে বের করে একটা 2 মিনিটের ফ্রি স্যাম্পল এডিট করে পাঠাই দিই। আমার কনভার্সন রেট অনেক বেশি, কারণ আমার 15 জন আলাদা দেওয়া লাগতেছে না। একটা এজেন্সির 20টা ক্লায়েন্ট আছে, আমি ওর একজনের জন্য করলে মানে কি আমি 20 জনের জন্য করতে পারবো? বুঝেন ভাই, 15টা ক্লায়েন্টের জন্য আমার 150 জনকে দেওয়া লাগে। এজেন্সি কিন্তু আমার 150 জনকে দেওয়া লাগতেছে না, 15 জনকে দেওয়া লাগতেছে একজনকে ধরার জন্য। একজন মানে আমার অলরেডি 15টা ক্লায়েন্ট হয়ে গেছে। তো আমার এত ইনভেস্টমেন্ট এত না ফ্রি স্যাম্পল দেওয়ার, কারণ আমি ধরতেছি ব্যবসা। এই আর কি ওই দিককার কার্ভটা, যে কিভাবে আমি এজেন্সি ধরি। সুপার স্মার্ট ভাই, ইউ ক্যানট রেজিস্ট না নীল। মানে শিখলা কেমনে বলতে ইচ্ছা করতেছে, বাট মানে ইউ হ্যাভ অলরেডি সেড সামথিং যে প্রিভিয়াস জব টপ, এরপরও ভাই ওইটা করলেই সব শিখে ফেলছি না। আপনার জিনিসটা কি, আমি আইমান ভাই একটা পডকাস্ট দেখছিলাম, হ্যাঁ, ওখানে ভাই বলছিল কি 3 সেকেন্ড রুল। এটা শিখারটাও আসতেছি। 3 সেকেন্ড রুল হচ্ছে কি, আমি একটা ভাববো, আমি প্রপোজালটা দিব, আমি একটা হঠাৎ করে মোটিভেশন দিব, আমি সন্ধ্যা দিব হবে না, এখনই, রাইট নাও, নাও অর নেভার। রাইট। আমি একটা প্রপোজাল দিলে না একটা চেইন এফেক্ট হয়ে যাবে, যে পরে 7টা দেওয়ার একটা ব্যাপার চলে আসবে, ফ্লো হয়ে যাবে ভাই একটা, পরে 6টা দিয়ে দিই, এরপর আস্তে 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 ওয়ের গোনা বিল্ড অন টপ অফ দ্যাট। এটা হচ্ছে প্রসেস। আচ্ছা, কীভাবে শিখতেছি? আমার ইচ্ছা হচ্ছে অনেক বইটি পড়ার, আমি কিনে রাখছি আপনার যে পিটার থিলের যে 0 to Hero কিনে রাখছি, হাউ টু স্টার্ট আপ, অ্যাটমিক হ্যাবিট সব কিনে রাখছি, একটা কোনো শুরু করতে পারিনি। খালি রিচ ড্যাড পুয়ার ড্যাডে কয়েকটা পড়ছি, কারণ এটা সবচেয়ে কুল বই। হ্যাঁ, তো আমার সব কিছু হচ্ছে গিয়ে, আমি বললাম না আপনাকে যে আমার আশেপাশে মানুষজন এরকম ছিল না যারা আমাকে মোটিভেট করতে পারবে, অনেক টাকা কামা, মানে আমার পিয়ার্স ছিল না এরকম। আমার সব ছিল হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। ইট চেঞ্জ মাই লাইফ 101%। ফেসবুক গ্রুপ চেঞ্জ মাই লাইফ, আলী আবদাল চেঞ্জ মাই লাইফ, খালিদ ফারহান মোটিভেটেড মি। আমি ঢুকতেছি আমার ভাইয়াকে, আমি শিখার জন্য খালিদ ফারহানের ভিডিও দেখছি না, আমি শিখার জন্য আলী আবদালের ভিডিও দেখছি না, আমার এন্টারটেনমেন্টই এটা, ডোপামিন, এটাই আমার ডোপামিন। এটা দেখলেই আমার মজা লাগে, যে টাকা নিয়ে কথা বলতেছে। আমি ভাইকে বলতেছিলাম যে দেখেন ভাই, আপনি গ্যারি ভিকে ছিলেন? গ্যারি ভেনারচাক বলতেছিল কি, মেকিং মানি, ইনভেস্টিং, ইটস আ পার্ট অফ পপ কালচার না। আপনি আগে আপনাদের সময় আপনারা বলতে পারতেন না যে হচ্ছে কি ভাই টাকা, বাসাতে বলতেছিলেন যে হচ্ছে না পড়ালেখা করা লাগে। এখন মেকিং মানি ইজ দ্য নিউ কুল। এই তুই টাকা কামাচ্ছিস, সেই তোরে এনএফটি, ইনভেস্টমেন্ট, ক্রিপ্টো, এটা ভাই পপ কালচার। এটা জাসিম বিবারের গান আপনাদের শুনে বলতে যে পপ কালচার, টাকা কামানো এখন একই জিনিস, একই ওয়েভলেন্থে। একদম, যে কিছু একটা করতেছি, সবাই উদ্যোক্তা, চেষ্টা তো করতেছি, মানে কাজ না করুক, শিখতেছি কিছু। এই জিনিসটা আমার কাছে মনে হয় যে স্পেশালি কোভিডের পরে মানে পুরা আপসাইড ডাউন হয়ে গেছে। সবাই, এভরিওয়ান ওয়াজ অন ইন্টারনেট, সবার কিছু করার ছিল না, অ্যান্ড ম্যাসিভলি গ্লোবালাইজেশন হয়েছে। অ্যান্ড আমার ক্যারিয়ারে কোভিড was a blessing. It might sound harsh, but personally, for my career, আমার বাবার ক্যারিয়ারের জন্য that was a disaster. সে এক্সপোর্ট ইম্পোর্ট করে, তার জন্য it was disastrous. But আমার জন্য it was a blessing. I was on the internet. Everyone was on the internet. সবাই শুরু করে দিয়েছে. It was easy. অ্যাক্সেস ছিল ইজি আমার জন্য। এখনও অনেক ইজি, কারণ কি ভাই আমি বলি আপনাকে, আমরা ধরুন ভিডিও এডিট করি, বা বলেন আপনি UI UX ডিজাইন করি, ওয়েবসাইট বানাই, XYZ যে সার্ভিস আমরা প্রোভাইড করি, তাই না? আমাদের জিনিসটা কি, এগুলো কিন্তু মানে হাই স্কিল সার্ভিস। পড়ালেখা করে শিখা থাকে, মানুষ ফিল্ম স্কুলে বসে এডিট শিখে, মানুষজন প্রোগ্রামিং আপনার CSC MIT থেকে পড়ে শিখে। কিন্তু জিনিসটা কি জানেন, সিভিল ইঞ্জিনিয়ার আপনি ইউটিউব থেকে শিখতে পারবেন না, আপনি CSC হয়ে যেতে পারবেন, আপনি প্রোগ্রামিং শিখতে পারবেন, ভিডিও এডিটিং শিখতে পারবেন। কিন্তু জিনিসটা কিন্তু একই লেভেলে, একই ক্যালিবারে, যে হচ্ছে কি না সবগুলো হচ্ছে হাই স্কিল জব। কিন্তু আপনি এইভাবে ভাবেন, আমাদের সোশ্যাল স্ট্যান্ডার্ড থেকে ভাবেন, বিদেশে একদম লো ওয়েজ স্যালারি নিয়ে একটা আমরা কথা বলি। ধরেন ওয়ালমার্টে আপনি হচ্ছে যে একদম বেসিক কিছু কাজ করেন, আপনাকে আওয়ারলি রেট হচ্ছে গিয়ে $15, আপনি দিনে 8 ঘন্টা কাজ করেন, মাসে 22 দিন, 2 দিন ছুটি, 20 দিনই ধরলেন, মাসে 1.5 লাখ টাকার উপর হয়েছে। লোয়েস্ট পেইং ওয়েজ বাংলাদেশে, হাই এন্ড জবেও এটা হয় না, 2 লাখ টাকা হয় না। না, এখানে একটা বিষয় আছে, কস্ট অফ লিভিংটা আমাকে ধরতে হবে এবং আমাকে ট্যাক্সটা ধরতে হবে। এখন আপনাকে বলি ভাই, মানুষজন বিদেশে, আমাদের যারা রেমিটেন্সের জন্য যায় বিদেশে, লেবারের কাজ কেন, মানুষ বিদেশে যে মাটি কেন কাটে, সোজা কথা কেন কাটে বলেন? বিদেশে টাকা বেশি। আমি কি করি জানেন, ইন্টারনেটে বাংলাদেশে বসে বিদেশে মাটি কাটি, আমাকে বিদেশের মাটি কাটার টাকা দেয়, খরচ আমার বাংলাদেশে। কস্ট অফ লিভিং এইটা
দ্যাটস স্মার্ট। আমাকে ওরা হাইয়েস্ট ওদের লেভেলের ইঞ্জিনিয়ারের টাকা না দেখ, ওরা আমাদের ওয়ালমার্টের টাকাই দেখ। থাকি তো আমি বাংলাদেশ, আমার জন্য তো এটা ইঞ্জিনিয়ারের টাকা। ট্রু। যখন আমি ওই লেভেলের স্কিলে চলে যাবো, আমার ওই লেভেলের ব্র্যান্ড হয়ে যাবো, আমাকে ওরা ওই ইঞ্জিনিয়ার টাকাই দিবে। কিছু মানুষ খুঁজে না চিপ, কিছু ব্র্যান্ড খুঁজি হচ্ছে কি স্কিল্ড মানুষ। যখন ওই ব্র্যান্ড হয়ে যাবে, ওই ক্যালিবার হয়ে যাবে, তারাও দিবে আমাকে। দিস ইজ ওয়াই এই জিনিসটা ইম্পর্টেন্ট। মানুষ দুবাই কেন থাকে? ট্যাক্স নাই। আমি বাংলাদেশে কেন থাকতেছি? যে হচ্ছে এই যে আমার থাকা সস্তা, এটা তো আমাদের অ্যাডভান্টেজ, অনেক বড় এটাই আমাদের অ্যাডভান্টেজ। সো দ্যাটস ভেরি ভেরি স্মার্ট। নীল, এখন ঘটনাটা হইতেছে যে কি, যে আমি তোমাকে এভাবে প্রশ্নটা করি, ইউ আর 20 years old, তুমি শুরু করছো when you are 18 years old. সো একটা ছেলে এই বয়সে সাধারণত should he really be worried about money? Why should he be worried about money or let's say career? তুমি কেন শুরু করছো, বা তারই বা কেন? কারণ অনেকে বলবে যে এখন তো তোমার এগুলা করা, তুমি ঘুরবা টুরবা খেলবা টেলবা, সো ওয়াই? আচ্ছা, আমি আপনাকে এক্সাম্পল দিই। ইউএসএ তে একটা আছে, একটা টিকটক পেজ আছে, ওরা খালি ফ্যান্সি গাড়ির কাছে যেয়ে বলে কি হোয়াট ডু ইউ ডু ফর আ লিভিং, যেমন মনে সবাই হ্যাঁ ভেরি পপুলার। এখানে সেকেন্ড কোশ্চেন কি জানেন? ফলো আপ কোশ্চেন, ডিড ইউ গো টু কলেজ? ইউনিভার্সিটিতে যাও। বাংলাদেশে দ্যাটস নট ইভেন আ কোশ্চেন। তোমার টাকা আছে, তুমি ইউনিভার্সিটিতে গেছো। ওদের দেশে সবাই ইউনিভার্সিটিতে যায় না। এই যে বললাম আপনাকে, প্রোগ্রামিং মানুষ ইউটিউব শিখতে পারো। ওদের দেশে চাকরি দিবে গুগলে, তুমি ইউনিভার্সিটিতে না গেলেও তুমি যদি প্রোগ্রামিং পারো। বাংলাদেশে আপনি দিবেন? দেন। আমি দিচ্ছি যে হচ্ছে গিয়ে আমার ইউনিভার্সিটি পাস করে না, দিচ্ছি 90% জায়গায় দিবে না। তো এখানে হচ্ছে কি ওই ইউনিভার্সিটি, আপনি বলছেন না যে হচ্ছে আমার ওই একাডেমিক জিনিসটা লাগবে। একাডেমিক আমি নিজেও পড়ালেখা করতেছি ভাই, আমি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন, আমিও পড়বো। কেন কি? আই হ্যাভ টু সার্ভাইভ হিয়ার। ঠিক আছে, এখানে সার্ভাইভাল একটা টুলই হইতেছে। হ্যাঁ, মানে এখানে সোসাইটিতে সোসাইটির ওই অ্যাসপেক্টটার বাট আমি দৃঢ় বিশ্বাস করি আমাকে ইউনিভার্সিটি 4 বছর ইকুইভ্যালেন্ট কিছু আমি শিখতে পারবেই না। এমনকি তুমি যেটা অন্যভাবে শিখতে পারতাম, করতেছো রাইট। এমনকি আমি এটা মানে জানি না বলা ঠিক নাকি না, বাট এই এক্সটেন্ড পর্যন্ত যেতে পারবো। আমি অনেক বাংলাদেশের হয়তো টাইগার পোর্শন মার্কেটিং গ্র্যাজুয়েটের চেয়ে বেশি মার্কেটিং বুঝি, কারণ 3 বছর ধরে মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি কিন্তু জানি না কে 1970 সালে মার্কেটিং এর ডেফিনেশন কি বলছে, বাট আই নো হাউ ইট ওয়ার্কস। আমি জানি কোন অ্যাডের কনভার্সন কেন বেশি আসবে, তাই না? তো এই জিনিসটা আপনি যে বলছেন এই বয়সটাকে, বিদেশে তো 18 বছর পরে বাসা থেকে বের করে দেয়। এখন আপনি বলতে পারেন আমাদের সোশ্যাল স্ট্রাকচারটা এরকম না, ওরা বাবা মার সাথে থাকে না, আমরা তো অনেক কানেক্টেড। ওই জিনিসটা ঠিক আছে, আই এগ্রি। আপনি কিন্তু দেখেন, আপনি দেখবেন আপনাদের আশেপাশে 45 বছরের মানুষজন আছে যারা বেকার বাংলাদেশে শিক্ষিত বেকারেরা অনেক। আব্বু বলে হচ্ছে কি আমার বাবা যে শিক্ষা আর সুশিক্ষা এক না। আমরা শিখতেছি, উই আর বিং এডুকেটেড, উই আর নট বিং কোয়ালিফাইড, রাইট? আমি মার্কেটিং শিখছি, কিন্তু আমি একটা প্রপোজাল লেটার দিতে শিখতে পারছি না স্পন্সরকে কিভাবে আনা লাগবে। এটা নাই, এটা ভাই শিখা লাগে। এখানে আরেকটা প্রবলেম হইতেছে কি, যে জিনিসটা আমি দেখি খুব বেশি এভিডেন্ট, একটা হইতেছে যে কি আমাদের সেলফ এডুকেশনের অভাব। আমাদের এডুকেশনের কোনো অভাব নাই, তো আমাদের সেলফ এডুকেশনের অভাব। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো যে, মানে আমি যদি তোকেও ধরি বা আমাকেও যদি বলি যে তুই অমুক সেমিস্টারের কি পড়াশোনা, মানে আমাদের যদি ধরে এখন আবার যে আমার কি পড়ছি, আমি প্রিটিশন আমরা হয়তো বলতে পারবো না অনেক সময়, আমার হয়তো বা ওহো আমি তো ভুলে গেছি। মানে আমাদের রিটেনশন কিন্তু খুবই মানে কম। হ্যাঁ, এটা একটা চ্যালেঞ্জ। আরেকটা যে বিষয়টা সেটা হইতেছে যে আমরা প্রোঅ্যাক্টিভ না। এটা আমি একটা জিনিস খেয়াল করছি, তুমি যে একটা কথা বললা, রাইট, যে কি জানি তুমি বলতেছো যে কি, যে আমি একটা প্রপোজাল দিব, এই প্রপোজালটা যে কিভাবে দিব এটাই আমি জানি না। কারণ কি হয়েছে যে আমি একটা জাস্ট ওয়ান ডিরেকশনাল থিঙ্কিং করতেছি, আমি মাল্টি ডিরেকশনাল থিঙ্কিং করতে পারতেছি না, বিকজ আমাকে ওইভাবে করে যেতে হবে। মানে আমাকে যে অন্য আরও আমার একটু ব্রডভাবে চিন্তা করব। ফর এক্সাম্পল আমি তোমাকে একটু যদি উদাহরণ দেই, অনেকে আছে যারা হয়তো বা পড়াশোনা জানে, পড়াশোনা মানে মানে ডিগ্রিগতভাবে খুব ভালো পারে, কিন্তু একটা ইমেল প্রপারলি লিখতে পারে না, একটা ইমেল ভালো করে লিখতে পারে না। তোমাকে যদি আমি তোমার ইফ আই ওয়ান্ট টু রিচ আউট টু ইউ, যে কীভাবে প্রপার একটা স্ট্রাকচার হবে, এইটাও ল্যাকিং করে। কিন্তু বা একটা প্রেজেন্টেশন যে দিব বা কথার যে আমি ইম্পর্টেন্ট সিভি বানাইতে গিয়ে যেই ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সিভি বানাইতে গিয়ে ভার্সিটি থেকে বের হবে ওই মুহূর্তে শুরু হয়, ভাই আপনার সিভিটা দিয়েন, রাইট সিভি বানাবো, রাইট। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় কি, যে তুমি বলতেছো যে এই জায়গাটা আমাদের আসলে
সত্যি কথা বলতে আমাদের ছোট থেকে এই জিনিসটা আমাদের আসলে ছেলেমেয়েদেরকেও এটা ফোকাস করা উচিত যে সেলফ এডুকেশনটা করে কিভাবে। আমার স্যার একটা কথা বলতেন, সবচেয়ে বড় এডুকেশন হচ্ছে সেলফ এডুকেশন। অ্যান্ড ইট ইজ ট্রু ম্যান। আমি যখন আমি ম্যাথ যখন ছোটোবেলায় পড়তাম, যেই পড়া আমি হইতেছে আমাকে একজন পড়াইলো, বুঝালো, কিন্তু আমি নিজেকে বোঝাচ্ছি 2-4টা জায়গা থেকে আমি টেক্সট বুক দেখতেছি, তারপর আমি নিজে যখন দেখতেছি ওই পড়া মনে হয় আমি আজ পর্যন্ত ভুলিনি। কারণ ওইখানে আমি আমার ব্রেইন মানে এমনভাবে সব কিছু ইনভলভ করতেছি, আমি প্র্যাকটিস করতেছি, নিজে চিন্তা করতেছি এবং আমার ওখানে ইন্টারেস্ট আছে। আর আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা করতেছি যে অনেকটা বাধ্যগতভাবে করতেছি, স্পুন ফিড করতেছি। হ্যাঁ, সো এই জায়গাটা একটা আমাদের চ্যালেঞ্জ আছে আর কি, ইউনো। আমি ওর সাথে একটা জিনিস শেয়ার করবো, একটু কথা বলার সুযোগ পেলাম তখন। তো কিন্তু একটু কথা বলি না, তুমি কেন আসছো, তো ওই জায়গাটা হয়তো বা ওইভাবে সুযোগ পাইনি, আমরা মাঝখানে আবার কথা বলা শুরু করছি। সবসময় সবার অত ভালো সময় যায় না, হার্শ রিয়ালিটিও কিন্তু মানুষকে অনেক সময়। হ্যাঁ, আচ্ছা, এটা আমি আপনাকে বলি যে হচ্ছে গিয়ে এমন না হচ্ছে যে আমি খুবই আমাদের ফ্যামিলি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছিল। আই বিলং টু ওয়েল অফ ফ্যামিলি, বাট জিনিসটা কি তোমার স্কুলের নাম? আমি পড়েছি হচ্ছে গিয়ে ইংলিশ ভার্সন স্কুল একটা, বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউশন, আর হচ্ছে গিয়ে আমার কলেজ ছিল রাজুক কলেজ। তার মানে বাংলাদেশে টপ জায়গাতেই পড়া। এখন হচ্ছে যে আমার কিন্তু হয়েছে কি, আমার বাসা থেকে অলওয়েজ আমরা ম্যানেজমেন্ট জিনিসটা নিয়ে খুবই ট্রান্সপারেন্ট। আমার বাসায় কত টাকা আসতেছে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা বাকি আছে সবাই জানি, বাবা জানে, মা জানে, আমিও জানি। তো আমি হঠাৎ করে আমার বার্থডেতে বলবো আমি ফ্রেন্ডদের খাওয়াবো 5,000 টাকা একটু দাও, আমি জানি আমার বাসায় এই মাসে টাকা আছে নাকি না। চাইতে পারি, যদি আমি জানি আমার 60,000 টাকা আছে এক্সট্রা চাইতে পারি, যদি জানি নাই তাহলে না। এই জিনিসটা যে অলওয়েজ জানতাম, উই ওয়ার অলওয়েজ ইন দ্য লুপ যে কি হচ্ছে, হোয়াটস গোয়িং অন। ওদিক থেকে যখন আমি দেখছি যে এই মান্থটা কোভিড যাচ্ছে, আমি জানি যে হচ্ছে আমাদের ফ্যামিলিতে ফাইন্যান্সিয়ালি একটু ছোটো একটা ক্রাইসিস যাচ্ছে, আমি চাবো না। কারণ কি, আমি এমন না যে তার কাছে আসে সে আমাকে দিচ্ছে না, আমি তো জানি যে নাই, কোত্থেকে দিবে। ছোটোবেলা থেকে আমাকে এভাবে শেখানো হচ্ছে। এই জন্যই যখন আমার লাগবে, আমি যদি বলি আসলে যেমন যখন পিসি লাগবে, যে আমি আমার ল্যাপটপ কিনেছি, পিসি পর যখন কাজ করছি 1.5-2 বছর হচ্ছে ল্যাপটপ কিনবো, ল্যাপটপ কিনতে আমার 2.5 লাখ টাকা লাগছে। বাবাকে বলছে আব্বু আমার ল্যাপটপ কিনা লাগবে, বাবা আমাকে দিয়ে দিছে, সাথে সাথে কিনে দিয়েছে আব্বু। আমি 6 মাসের মধ্যে আব্বুকে টাকা ফেরত দিয়ে দিয়েছি ল্যাপটপে, পিসিও যেটা কিনে দিয়েছিল সেটা টাকা ফেরত দিয়ে দিয়েছি। তো তখন যে সাপোর্টটা করছে, কারণ কি আমি চাইতেও পারছি, কারণ কি আমি জানি যে এখন আছে। আবার এমন হয়েছে যে হচ্ছে কি আমি 500 টাকা চাইতে পারবো না, নাই কোত্থেকে দিবে। তো এই যে মানি ম্যানেজমেন্ট বাসা থেকে যে আমাকে শেখানো হয়েছে অলওয়েজ, যে টাকা কিভাবে আসতেছে যাচ্ছে, প্রত্যেক মাসের শেষে আম্মু ডায়েরিতে বসে হিসাব করতেছে, আব্বু এসে হিসাব করতেছে যে না এই টাকাটা আমাদের সেভ আপ করা উচিত নেক্সট মান্থে, এখানে আমাদের এটা খরচ করা উচিত না। নিউজ পেপার নিচ্ছি, নিউজ পেপার তো আমরা কেউ পড়িই না, লাভ কি? ডিশ আছে, ডিশটাকে দেখি না, সবাই তো ওয়াইফাই চালাই, লাভ হচ্ছে। এই জিনিসটা যখন আমরা ডিসকাস করছি ফ্যামিলিতে অ্যাজ আ হোল, এখন যেটা ইউজুয়ালি হয় মানে সেটা হইতেছে যে মানে যেটা হয় যে আমরা বাচ্চাদেরকে ওই মানির ব্যাপারটা থেকে লাইক ইনভলভ করাই না। হ্যাঁ, ইটস এ ট্যাবু যে না ইউ ডোন্ট হ্যাভ টু হিয়ার অ্যাবাউট মানি, মানে তুমি টাকা নিয়ে তুমি চিন্তা করো না। কিন্তু পরে কিন্তু ওটাই আমরা চেস করি, তখন আমরা বুঝি না আসলে অনেক সময় কেউ আছে যে কি কেউ হয় যে অনেক বেশি টাকা পায়, কেউ হয়তো বা অনেক বেশি টাকা নাই, মানে একটা ওই যে ট্রানজিশনটা এটা কিন্তু অনেকের জন্য বুঝতে পারে না। আচ্ছা আমি এই জিনিসটা করবোটা কি বুঝতেছি না। তোমাদের যে একটা ডাইনামিক যে ব্যাপারটা যে কি আমি ট্রান্সপারেন্ট অ্যান্ড সো তুমি ছোট থেকে সর্ট অফ প্রিপেয়ার্ড, তুমি ছোট থেকে সর্ট অফ ট্রেন্ড যে আমি মানিটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখবো। মানে তুমি যেটা বলতেছো আমার বাবার মানে এইটা কিন্তু অনেকেই ভাবে চিন্তা করে না, বা এভাবে অনেকেই কিন্তু বিল্ডিংটা ইউ আর ব্লেসড যে ইউ নিউ যে মানি দিয়ে মানি কেন দরকার, মানি মানে যে আমার বাপের টাকা নেই কিন্তু তুমি ভাবতেছো না আমার বন্ধুত্ব এটা আছে আমার তো লাগবে। নো, টাকার একটা রিজন লাগে, টাকা খরচ করার জন্য টাকা বা টাকা চাওয়ার জন্য একটা রিজন লাগে, ভ্যালিড রিজন। আবার কখন কতটুকু থাকলে আমি আবার একটু খরচ করার কথা ভাবতে পারি। ও যখন 2.5 লাখ টাকা খরচ করতেছে তখনও কিন্তু ও বলতেছে না যে লাক্সারি কারণে, ওটা কিন্তু ইনভেস্টমেন্ট। And he made his father believe that yes, my son can. মানে there is a sense of accountability, there is a sense of responsibility, যেটা কিন্তু অনেক ছোট বয়স থেকে তোমাকে এটা দেওয়া হয়েছে। এটা আমাদের অনেকের মধ্যেই হয়তো বা এটা মনে হয় goes to my parents. আম্মু বলে যে হচ্ছে যে a guy মানে এরকম হওয়া লাগবে যে হচ্ছে যে যখন যদি রুমের মধ্যে কোনো প্রবলেম হয়, এনি প্রবলেম, কারেন্ট না থাকুক, ইন্টারনেট না থাকুক, ভূমিকম্প হয়ে যাক, খিদা লাগছে, তুমি যখন রুমে ঢুকবো সবাই যে রিলিফটা আছে ও আসে সলিউশন হবে।
আবার বল। মানে আম্মু সেটা বলে যে হচ্ছে কি যেই প্রবলেমই হোক যেই ক্যাটাগরির যে কোনো কিছু, ইউ হ্যাভ টু বি সামওয়ান যে তুমি যখন রুমের ভিতরে ঢুকবা সবাই যেন রিলিভড হবে যে কিছু হোক বা না হোক ইউ উইল সলভ ইট, এনি ইস্যু, এনিথিং। ইউর মম সেড ইট। হ্যাঁ, ও তোর আম্মু বলছে এই কথাটা? আমার আম্মু আরো অনেক কিছু বলছে, বি সামওয়ান যে কিনা মানে রিলেটিভসদের টেক কেয়ার করে, আরো অনেক কিছু বলছে। এনিওয়ে সামথিং অ্যালং দিস লাইনস। মানে হ্যাঁ, আমার আম্মু আমার উপর একবার করছিল যে মানে আমার একটা সরি, এই যে তুই জিজ্ঞাসা করার মাঝখানে চলে বলো, আসে, সমস্যা নেই। একদিন এরকম একদিন সিএনজি দিয়ে যাচ্ছি, তখন আমি কামাই, আমি আল্লাহ শুকরিয়া আমি যখন চাকরি শুরু করছিলাম তোর মতো এরকম করতে পারি নাই, বাট আমি যখন চাকরি শুরু করছি তখন মানে অন্যান্য ক্লাসমেটস বা এদের তুলনায় অনেক বেশি আল্লাহ হঠাৎ করে দিয়ে দিছে, পিয়ার্স থেকে বেশি আর কি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রয়োজন ছিল তখন আমার বাবা হ্যাড টু রিটায়ার। আচ্ছা আচ্ছা, মানে এই যে এরকম যে এমন না যে বাসায় আমি টাকা কামায় লাগে, আমার ইচ এন্ড এভরি মানি নিয়ে আম্মুর হাতে, দেন আমি অফিসে যাওয়ার আগে টাকা চাইতাম। দ্যাট ওয়াজ দ্য স্টোরি। আমি কিরকম পাইতাম নাফিসটা জানে যে প্রথম থেকে একটা ভালো মোটামুটি ভালোই পাইতে। হ্যাঁ, সো এনিওয়ে আমার একটা ফ্রেন্ড, ও প্রায় ফোন দিয়ে সবার খোঁজ নিত। আমি আম্মুকে বলতেছি, আম্মু দেখি এই বন্ধুরা ও খালি ফোন দিয়ে খোঁজ নেয়। আমি নাম ওর বলতেছি শুভ, আমার ইউনিভার্সিটি ক্লাসমেট, খালি কয়দিন পর ক্লাস ফোন দিয়ে খোঁজ নেয়। তো আমাকে বলতেছিলাম সিএনজি দিয়ে একদিন যাচ্ছি, আমাকে হাসতে বলতেছি মজার স্টোরি, আরে শুভর কোনো কাজ নেই, খালি ফোন দিয়ে। আমি আবার গ্লোরিফাই করি আমার ফ্রেন্ডদের সম্বন্ধে ভালো বলতে ভালো লাগে না আমার। বলছি আপনার খোঁজ, আম্মু আব্বুকে আপনি করে বলি, আপনার খোঁজ নেয়, আব্বুর খোঁজ নেয়, আমার ছোট ভাইয়ের খোঁজ নেয়, ভাইয়ের খোঁজ নেয়, ভাবির খোঁজ নেয়, সবার খোঁজ নেয়। আম্মু দেখি চুপ হয়ে গেছে। সিনজি দিতেছে, আম্মু বলবে হ্যাঁ খুব ভালো ছেলে তোদের বন্ধু, না আম্মু চুপ হয়ে গেছে। আম্মু ওর দিকে তাকাই বলতেছে সৌরভ, আমার ডাক না সৌরভ, আমি তো চাইছিলাম তুই এমন হ। ইন্টারেস্টিং। আমার ধাক্কা লাগছে। আমার বলে তোর খালাদের সাথে লাস্ট কবে কথা হয়েছে, তোর চাচাদের খবর নিছিস? আমার খুব ধাক্কা লাগছে। আমার বলতেছে যে তোর প্রতিটা জ্যাঠা চাচা খালা খালু একটু যদি হিসাব করে আমি অনেক আদর পাইছি, এবং সবাই খুব ছোটবেলা থেকে সৌরভ ডিফারেন্ট, মানে আমি একটু উল্টাপাল্টা ছিলাম, এখন ডিফারেন্ট ভালো এরকম বলে আমি কি রিটার্নটা দিতেছি। আমার এখন এই যে আজকে আমি বলতেছি যে ডোপামিন কাজ করতেছে, 3 seconds রুল, আই শুড মেক আ কল আফটার দিস প্রোগ্রাম, ইনশাল্লাহ রিমাইন্ড করে দিস। ঠিক আছে। সো দিস ইজ সামথিং, ইয়েস আমি জানি আমাদের মায়েরা কিছু না কিছু, এই যে তুই জিজ্ঞাসা করলি আমি কিন্তু ভুলে গেছিলাম, আম্মু আমার এটা বলছিল, উই শুড হ্যাভ সাচ কম্পেনিয়ন্স যারা কিনা একে অপরকে এইরকম জিনিস মনে করায় দেয়। ওটাই তো ওই করছে না, ওটাই তো ওই বললো ও যে বলছে আমার ফিজিক্যাল ফ্রেন্ডস পাই নাই, বাট আই স্টার্টেড কনজিউমিং কন্টেন্ট ফ্রম দোজ পিপল হু ক্যান ইনফ্লুয়েন্স মি, এটা ইন দ্য রাইট পাথ, রাইট, প্রবাবলি। এটা ইম্প্যাক্টফুল ছিল। তো এই হচ্ছে যে হচ্ছে যে ওই ফ্যামিলি অলওয়েজ আই ওয়াজ অ্যাওয়ার অফ দ্য মনিটারি সিচুয়েশন অফ দ্য ফ্যামিলি। তো ওইখান থেকে আই ওয়াজ ফাইন্যান্সিয়ালি লিটারেট, যে যতটুক বুঝি যে হচ্ছে কি না, যে আমার ইনকাম কি ছিল, আম্মু আমাকে বলতো বাজারের ধুন্দুলের দাম কেজি 2 কেজি কিনা 60 টাকা লাগে, আম্মু 60 টাকা দিতে বলতো, তুই দামাদামি করে যত টাকা কমাবি বাকি টাকা তো আমি দামাদামি করে যেটা রাখি ওটা আমার হাসল। আমি কখনো দামাদামি করতাম না। আমার কথা বলতে এটা মানে প্রত্যেকজনের স্টোরি। নেক্সট কথাটা বলে দে না, আমাদের যে নেক্সট সিনেমাটোগ্রাফার পিছনে আছে বলতেছে কি যে যেটা আমার সাথে হতো যে কি যে যা বাকি আছে ওটা ফেরত দে ইউ নো। স্বাভাবিক। আর আমার ব্যাপার হচ্ছে আমি এতই ভদ্র ভাবতাম আমাকে যে ওটা তুমি ফেরত দিবই। আমার বাসায় আমি তো করতাম, ফেরত দিতাম আমরা। কিন্তু ওর সাথে কি রুলটাই ছিল এরকম। ওর সাথে কি চলতেছে, ওরা শিখাইতেছে, এটা তো ট্রেনিং সেশন, ওরা তো সেশন, ওখানে পারপাস দিয়ে পাঠাচ্ছে। আমার বাসায় আমার ছোটবেলা থেকে আমার বাসায় গাড়ি ছিল, মানে বুঝতে যাচ্ছি যে ফাইন্যান্সিয়াল একটুখানি আমরা স্টেবল ছিলাম, যে আমাদের গাড়ি ছিল। কিন্তু ঈদের সময় আমি আমার বাসার সামনে বসে স্টিকার বিক্রি করতাম, স্টিকার বিক্রি করতাম ছোট লাইনের তোর লাইনের বলাবা, ঠিক তোর আছে, লাইনের বলাবা। কারণ ওই যে স্টিকার বিক্রি করতে আমি পার্টি যখন বড় হয়েছে আমি ক্ল্যাশ অফ ক্ল্যান গেমের অ্যাকাউন্ট বিক্রি করতাম, ফ্লিপ করতাম। আমার ফ্রেন্ড ছিল যাদের হচ্ছে গিয়ে ধরেন কাউকে পছন্দ করতো, তখন ছেলে বা মেয়ে তো গিফট দেবে, তাদের অ্যাক্সেসটা ছিল না গিফট আনার। আমি একটু স্ট্রিট স্মার্ট ছিলাম যে আই তোর গিফট লাগবে, আচ্ছা দে, তুই আমাকে 1000 টাকা দে, গিফটের দাম 1000 টাকা, আমি যদি 800 টাকা দেবে তো 200 টাকা আমার বোনাস। হ্যাঁ ঠিক আছে, ঘড়ি কিনে দিবি তোর বন্ধুকে, আচ্ছা ঠিক আছে। আমি ঘুরে টুরে মিরপুরে নিউ মার্কেট ঘুরে টেনে দিলাম ঘড়ি, 200 টাকা আমার লাভ, ওই আমার ব্যবসা। এইটুক করলেও তো শেষ পডকাস্ট হয়ে যায় না?
মাশাআল্লাহ বারাকাল্লাহ। এই তো কিন্তু গ্লোরিফাই করে দিতেছি ব্যাপারটা এরকম না, বাট উই ওয়ান্ট আওয়ার অডিয়েন্স, তুই বলে দিছি হ্যাঁ বলছেন একবার, সমস্যা নেই। উই ওয়ান্ট আওয়ার অডিয়েন্স টু নো যে এখান থেকে ভালো কিছু নেয়ার অনেক কিছু আছে। আমার মনে হইতেছে কি না ভাই এটা আমাদের বেস্ট পডকাস্ট লাগতেছে এইটা আমার কাছে টিল নাও মাত্র হচ্ছে 40 মিনিট, এত কথা শুনছি 40 মিনিটে, যেটা তো আদার গেস্টটা 2 ঘন্টা সময় নিছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। নীল বাই চান্স, নীল বাই চান্স। সো নীল, আমি বুঝছি আমাদের কিন্তু না, আমার নাম আমার সাজাদ, আমাকে তুই একটা জিনিস বোঝাতো, মানে এই পডকাস্টে আমরা একদম ইনফর্মালি কথা বলতেছি, রাইট? হ্যাঁ, আমি একদম মানে ভাই ব্রাদার পডকাস্ট আর কি, রাইট? ইটস আ পডকাস্ট। তো আমার মাঝে মাঝে একটা জিনিস খারাপ লাগে, কি জানিস, মানে এই জিনিসটা এইভাবে চিন্তা করা উচিত না, ইটস জাস্ট আই ডোন্ট নো, আই এম জাস্ট বিং হিউম্যান আই গেস। মাঝে মাঝে মনে হয় যে কি আমি তো টাইম ওয়েস্ট করছি when I was his age, রাইট? খারাপ লাগে, মানে খারাপ লাগে এই কারণে কি, দেখি মাশাআল্লাহ এদেরকে দেখে আমি খুব খুশি হই, জানিস কেন খুশি? কারণ আলহামদুলিল্লাহ আজকে ধর যে চ্যানেলের কারণে বা যেটার কারণে কেন নীলের মতো ছেলে পেলে আমরা দেখি, কিন্তু নীল, ঈশান, তারপর অনেক এরকম অল্প বয়সী আছে যে সামির, যে স্কিন স্টুডিও সামির, 20, 21, 22, 23 মানে 25-এর আন্ডারে সবাই। এই যে কো-ফাউন্ডার যে পাঠর যে ফাহাদ, ও তো 25, 26 এরকমই হবে। মানে আমি ওয়ান ট্রাইং টু সে ইজ দ্যাট এখনের যে তোমাদের যে জেনারেশনটা, মাশাআল্লাহ আই এম সো প্রাউড যে এটা আমাদের নেক্সট জেনারেশন। তো আমার তখন একটু খারাপ লেগেছে, আচ্ছা আমরা কেন করতে পারলাম না সময়? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং অন দিস? হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা হচ্ছে গিয়ে ডিউ টু দ্য কন্ট্রিবিউশন অফ ইন্টারনেট। আপনাদের সময় অ্যাক্সেসটা ইজি ছিল না, আপনাদের ওয়েই ছিল টিউশন বাদের কোনো উপায়ই নেই। দ্যাট ইজ ট্রু। ও একটা কথা বলে যাচ্ছে, দেখ জোরে বল না, তুই নরমালি বল, তুই ফিস করে কথা বলছিস কেন? আমার বলতে তো আমি তো ভুলে যাচ্ছি যে ক্যামেরা আছে, আমি বলেছি আমি তো শোন দোস্ত কি হইছে। আচ্ছা দেখ, ও যেটা বলছে, আমরা যখন প্রথম ফেসবুক এগুলো যখন পাইলাম, ফেসবুক টেসবুক সবকিছু, ইউটিউব সবকিছু আমাদের কিসের মাধ্যমে? এন্টারটেইনমেন্ট। তখন কিন্তু ফেসবুক এগুলো শুধুমাত্র আমাদের জন্য বন্ধু কেমন আছে সেই এই সময় আসতে আসতে ফেসবুক কিন্তু এখন কিসে পরিণত হয়ে গেছে? তোর ক্যারিয়ারে পরিণত হয়ে যাচ্ছে, এটাতে পরিণত হচ্ছে। ওরা যখন দেখতেছে এই বিষয়গুলো, অলরেডি ইন্টারনেট মানি মেকিং এর জায়গা, অনেক স্পিল ওভার বিজনেসেস হইতেছে। ফেসবুক বা এগুলো অলরেডি মানি, আমরা অনেক এক্সপোজ ছিলাম এই জিনিসগুলোর জন্য। এই আমরা আর কি আরো বেশি অ্যাক্সেস পাওয়াতে হয়ে গেছে। আর আমার ফ্যামিলি একটু টেকনোলজিক্যালি অ্যাডভান্স, আমার ফেসবুক অ্যাকাউন্ট আমার বাবা মা খুলে দিয়েছে 2010-এ, ওই অ্যাকাউন্টে আমার এখন 2010-এ। আমি যখন ফেসবুক, এটা তো সাজাদ ভাই জানে, আমি যখন ফেসবুক ওপেন করছি, মানে আমার যে ফেসবুক আছে, আমার সব রিলেটিভসরা ধরে আমাকে দে শান্ড মি, তারা আমাকে ধরে মানে হিউমিলেট যেভাবে করে না, ওই যে গেম অফ থ্রোনসে শেম 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 শেম, লিটারালি আমাকে শেম শেম শেম, পারলে আমরা থাপ্পড় মারে সবার সামনে। অ্যান্ড আমার সেদিন মনে হয়েছিল যে আই উইল শো দেম ওয়ান ডে যে এই ফেসবুকের মাধ্যমে আই উইল মেক মানি। তো আমার খুব খুব খারাপ লাগছে। আর আমি একটা ইন্ট্রোভার্ট পার্সন, আমি কখনো অ্যান্সার করি না, আগে তো আমি অ্যান্সার করতামই না সব। আমার কাছে এরকম মনে হতো, মানে আমি এতটা বোকা হয়তো বা ছিলাম কিনা জানি না, আমার কাছে এইভাবে সবসময় মনে হতো আমি চুপচাপে থাকি, এটার অ্যান্সার আল্লাহ দেবে। আরও না, এটা আমি কি বোকার মতো চিন্তা করতাম কিনা, কারণ আমি সবসময় কেউ আমাকে যদি গালিও দেয় আমি জাস্ট চুপ করে বসে থাকতাম, না ঠিক আছে, কারণ আমি কনফ্রন্টেশনাল না, আমি মানুষের সাথে মানে লাগালাগি মারামারি, আই হেট কনফ্লিক্ট, আই হেট দ্যাট। এবং আমি ওই টাইপের পার্সনদেরকে সারাউন্ড করি যারা হইতেছে এই গ্যাঞ্জামের মধ্যে নাই, রাইট? তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সেরকমই ব্যবস্থা করছে যে ওই রকমই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, যেমন যে কম্প্যানিয়নশিপ ইজ সো ইম্পর্টেন্ট। যে আমি এখন এটা আমি আগে বুঝিনি, বুঝছো নীল, এই কম্প্যানিয়নশিপ, ফ্রেন্ডস তোমার আশেপাশে, এটা যে কত ম্যাটার করে এটা আমি বুঝতাম না। ছোটোবেলা আমরা শুনতাম, আমার বাপ মা বলতো যে ভালো ছেলেদের সাথে ভালো ফ্রেন্ডস রাখো, খারাপদের সাথে, কিন্তু কেন বলতো এটা বুঝতাম না। তরিকা কী বলতেছে এটা আবার কিছু। এখন এটা বুঝি যে এটা কি নাইট অ্যান্ড ডে ডিফারেন্স মেক করতে পারে, এবং হইতেছে যে আলহামদুলিল্লাহ, এবং আস্তে 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 যখন আমি ফিল্টার করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি খালি মনে হয় যে কি খালি পজিটিভ, এবং সেই রকম তোমাদের মতো মানে অ্যাম্বিশিয়াস এবং মানে লাইক মাইন্ডেড মানুষ ফেসটাতে আছি এখন। যে হচ্ছে যে আমি আমার যারা আগের ছোট পিয়ার্স, আমি টপিক পেয়ে না কথা বলার, মানে রিলেট করতে পারতেছে না, আমার টপিক মিলে না। আমি কথা বলতে চাই এদের সাথে যে না এখন আমি রিসেশন আসতেছে, আমরা কিভাবে করতে পারি, এরা বলতেছে না গাজীপুরে চল নেক্সট উইক, একদম মিলেতেই পারি না কথা। আমি বলতে চাই চল আমরা বালিতে যে 1 মাস ডিজিটাল নোম্যাডের মতো কাজ করি, আমি তো মিলেতে পারি না কথা। আমার সাথে কথা বলতে আপনাদের মতো এজ গ্রুপের মানুষের সাথে। ও
ও কথা বলতেছে ওর চেয়ে মানে 10-11-12 বছরের বেশি হইলে ওর কথাটা জমে। আপনি অফিস করি কাদের সাথে এভারেজ 40-50-60। তো অনেক বৃদ্ধ মানুষ নাকি? আমাকে তো তুই বলছিস আমার আসলে এই চেয়ে তুই তো বানাইছিস অনেক 45। এখন এখন মানে এতক্ষণ তো ভালো ভালো কথা শুনছি, তুই একটু বল না মানে একটু মানে কোনো স্ট্রাগল নাই, কোনো নেগেটিভ স্ট্রাগল তো এত মধু 20 বছর একটা ছেলে ট্রাই করতে হয়ে গেছে। অনেক স্ট্রাগল, যেমন হচ্ছে গিয়ে অনেকগুলো আছে, যেমন হচ্ছে যেটা বাংলাদেশে এই যে ট্যাবু, আমি তো পড়ালেখা এখনো করতেছি, বাট তাও আরে টাকা কামায় তো কি হবে, আগে পড়ালেখা অনেক করতেছি কিন্তু পড়ালেখা, বাবা মা খুবই সাপোর্টিভ, বাবা মা কখনো কোনো প্যারা দেয়, কিন্তু আসলে আমরা এরকম একটা ব্রাউন কালচারে থাকি যে হচ্ছে গিয়ে এটা স্বাভাবিক, কারণ আমি তাকেও ব্লেম করতে পারি না। আমি নিজে প্যারা খাই যখন আমার পরীক্ষার সময় কিছু পরীক্ষার রেজাল্ট নেই, কিন্তু আমি ঠিকই আমার কাজিনের এইচএসসি পরীক্ষার সময় রেজাল্ট, এই কি রে তোর রেজাল্ট কি, উই আর পার্ট অফ ইট। রিয়েলিটিটা বুঝতে পারছি, রিয়েলিটি বুঝতে পারছি, আমি রিয়েলাইজ করতে পারছি প্রবলেমটা কি, বাট উই আর পার্ট অফ ইট। গুড, ঠিক আছে, তো দ্যাটস আ প্রবলেম, যে অলওয়েজ যে টাকা পয়সা নিয়ে কথা বলে এটা ট্যাবু, যদি কত টাকা কামাস কি করস কেন বলস, আমার কথা হচ্ছে কি আমি চাই যে এটা খাওয়া দাওয়ার মতো একটা জিনিস, টাকা পয়সা নর্মাল ন্যাচারাল একটা জিনিস, এটা ছাড়া আমরা সার্ভাইভ করতে পারি না, এটা যদি আমি লুকাই রাখি তাহলে পয়েন্টটা কি? ভেরি গুড। ফার্স্টে তো এরকম প্রফেশনাল লাইফে তো আপস অ্যান্ড ডাউনস থাকি, ওইগুলা নিটিগ্রিটিতে যাচ্ছি না, আমি জেনারেল বলতেছি যেগুলো আছে বড় বড় থাক। যখন বাংলাদেশ এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি, তখন আরেকজনকে বোঝানো, একটা ইন্টারন্যাশনাল ওয়েস্টার্ন কান্ট্রির কালচারকে বোঝানো যে ভাই আমি স্ক্যাম না, এটা অনেক বড় কঠিন একটা জিনিস, জেনারেলাইজ করা হয়েছে। আমি তাকে বুঝাইতেই পারি না যে ভাই আমি স্ক্যাম না, কারণ অনেক আছে ভাইয়া বাংলাদেশি স্ক্যাম নাকি, ওরা তো বাংলাদেশ ইন্ডিয়াকে আলাদা করেন, ওরা তো পুরো সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টটাকে একই ধরে। এক্স্যাক্টলি তুলনামূলক বাংলাদেশে মানে কম স্ক্যাম তো আসলে অত বেশি না, doesn't matter ম্যাটার করতেছে, কিন্তু ইন্ডিয়ান আমি তো একই, ওদের কাছে তো একই, পাকিস্তান ইন্ডিয়া doesn't matter। ব্রাউন না, তো এই জায়গাটা থেকে একটা এক্সট্রা এফোর্ট দেওয়া লাগে, যেখানে আমার প্রমাণ করা লাগে যে আমি স্ক্যাম না, prove yourself। যেখানে আমার যে ফ্রি স্যাম্পলটা দেওয়া লাগছে, কিন্তু আমার এনার্জি, টাইম, ইনভেস্টমেন্ট, মানি সব কিছু যাচ্ছে, এটা আমার দেওয়াই লাগতো না যদি আমি হোয়াইট হইতাম। এটা আনফরচুনেটলি ট্রু, তুই দেখছিস না, এটা আনফরচুনেটলি ট্রু। অথবা তোর যদি ফ্ল্যাগে শুধু আমেরিকার ফ্ল্যাগ থাকে, মানে ব্যাপারটা হইতেছে যে জাস্ট ওখানে যে লেখা থাকে যে ইউ বিলং টু আমেরিকা, ইউএসএ, এটা যে কত বড় অ্যাডভান্টেজ দেয়, এটা ফ্রিল্যান্সার যারা তারা জানে, সত্যি কথা, ফ্রিল্যান্সার যারা, ফ্রিল্যান্সিং কমিউনিটি যারা, তারা খুব ভালো মতো জানে এই জিনিসটা, এই স্ট্রাগলটা। why you maintain, মানে I have seen my several friends যাদের বাংলাদেশে থাকে, সবকিছু সব বাংলাদেশে, কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু আমেরিকান, স্ক্যান করতেছে ওই যে কমিউনিকেশনের সময় আমেরিকান, অ্যাকাউন্টটা খুলেছে কোনো আমেরিকান ফ্রেন্ডের কারোর দিয়ে বা কোনো বড় আঙ্কেল বা চাচা কারোর দিয়ে, ইভেন অ্যাকাউন্টস ওখানে একটা ইউজ করবে বা কিছু করবে এমন ভাবে। নট অনলি দ্যাট, নাম যদি হয় রাতুল, চেঞ্জ করে হয়ে গেছে রবট। আচ্ছা, এটা বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি আছে, কল সেন্টার ইন্ডাস্ট্রি, হ্যাঁ তারা এটা করে, বিপিও, তার নাম হচ্ছে রহমত, সে নাম দেওয়ার নাম লুকাস, হে আই এম লুকাস ফ্রম নিউ ইয়র্ক, ডু ইউ ওয়ান্ট টু বাই সামথিং। কারণ একই জিনিস বাংলাদেশে চিপ, বাংলাদেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ভালো কেন, লেবার চিপ, ডিজিটাল লেবারও তো চিপ, তো ফিলিপাইনে ধরেন আরও চিপ, তাই না? তো হচ্ছে যে বাংলাদেশে অনেক ট্যালেন্ট আছে যাদেরকে আমরা এভাবে ধরতে পারতেছি, যেমন এই যে দেখেন গ্রাফিক ডিজাইনার আছে না, আমরা সবচেয়ে ভালো গ্রাফিক্স ডিজাইনাররা কই জানেন, যারা রাস্তার এলাকার মধ্যে ছবি ফটোশুটের আছে না, তারা যে ফটোশপে কাজ করে, তারা ওস্তাদ ভাই, 1 মিনিট লাগে তারা ফ্রি হ্যান্ডে এরা পুরো ব্যাকগ্রাউন্ড সরাই দিবে, এতে ধরবে কি? এই জায়গাগুলোতে গভর্নমেন্ট ট্রাই করতেছে যে হচ্ছে কি যে এইগুলা করবে টরবে, কিন্তু এখনো ওইভাবে যাওয়ার জন্য একজন হেল্প করতে হবে, ফ্রিল্যান্সার হেল্প করতে চায় না, সবার টার্গেট ভাই আমি 1 মাসে $100 কামিয়েছি, একটা কোর্স ছেড়ে বেঁচে দেবো সবাই, এই কোর্সটাতেই প্যারা। আমি সবাইকে বলি কোর্স কিনে কোনো মানি নেই, সব কিছু খুঁজেই পাওয়া যাবে। কোর্স কার কিনে উচিত? আমার মতে আমার কিনে উচিত খালিদ ফারহান ভাইয়ের কোর্স। আমি ভিডিও এডিট করতে পারি, আমি গুগল অ্যাডস শিখতে চাই, আমার তো সময় নেই গুগল অ্যাডস শেখার, আমি তাড়াতাড়ি একটা জায়গায় ছোটোভাবে শিখতে চাই, কিন্তু আমি কিছু পারি না, আমার কোনো কামাই নাই, আমি কেন 20,000 টাকা দিয়ে কোর্স কিনবো? খালিদ তোমার কোর্স ব্যাচে যদি এরপরে স্লো হয়ে যায় এই স্টেটমেন্টের কারণে, আমি খালিদ ফারহান ভাইয়ের
অনেক বড় ফ্যান। এই তো যে আমি ওইখান থেকে বলতেছি, আমি ফ্যানরা বলতেছি। বলতেছে খালিদ যে ফারহান, তুমি আমার দেখে কেনা থাকো। উচিত, আমার কেনা আমি উচিত। কিনছি মানে কিন্তু ও বলতেছে যে আমার কেনা উচিত, তুমি তো বেশি কামাও না, তোমার কেনা উচিত। এই কারণে যদি তোমার কোর্স সেল করা কমে যায়, টু সেন্স তাই না? প্লিজ কন্টিনিউ। না আমি কিন্তু আমার না, 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 এনএফটি ও কিনা, ভালো। আমার কিন্তু এনএফটি কিনা ভাই। আর আমি হচ্ছে কি Exactly. ফর্মাল ফ্রাইডে, আমি এই যে এবার ফ্রাইডে recommend দেখি, করছে। আমি হচ্ছে দেখতেছি এভরিথিং। আমি এই যে ভাই মেইন জিনিসটা কি, বাংলাদেশে হোয়াট উই আর মিসিং আউট ইজ অন নেটওয়ার্ক। আপনার সাথে ধরেন আমি আছি, একটা কাজ করতেছি, আপনাকে কিন্তু আমার তেমন কোনো মনিটারি এক্সচেঞ্জ আগে হয় নাই বা সিভিও দেই নাই। নেটওয়ার্ক কিন্তু ভাই, ধরেন আপনি হচ্ছে গিয়ে বাংলাদেশের সেলিব্রিটির কাতারে পড়েন, অ্যাটলিস্ট আপনি একটা পাবলিক নন ফিগার, যদি আপনার হাম্বল হতে চান। আমি কিন্তু একটা র্যান্ডম XYZ, আমাকে কেউ চিনে না। আমি যে আপনার সাথে বসে এখন কথা বলতে পারছি, কেন পারছি? নেটওয়ার্ক। যে ইউটিউবে বসে এখন দেখতেছে ভিডিওটা, পারতেছে না কেন? ও নেটওয়ার্ক করে নাই। নেটওয়ার্কিং হচ্ছে সবচেয়ে বড় জিনিস, অনেক কঠিন জিনিস না, কিন্তু অনেক বড় জিনিস। একটা আমি জিনিস বলি, মানে এই নেটওয়ার্কিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড অফকোর্স লাইক ইউ ক্যান অনলি নেটওয়ার্ক ইফ দের ইজ এ ভ্যালু এক্সচেঞ্জ, রাইট? যে দের ইজ সামথিং ফর ইউ, দের ইজ সামথিং ফর মি, রাইট? ম্যাটার অফ ফ্যাক্ট আমি কিন্তু নেক্সটকে হায়ার করছি বিকজ ও ভাই ব্রাদার্সের যে পডকাস্টটা ওটা আমি দেখছি, তারপর আমি না হি মাস্ট বি রিয়েলি গুড বিকজ ওর এক্সপিরিয়েন্স আছে, রাইট? সো ওইখান থেকেও কিন্তু ওই নেটওয়ার্কিং, মানে ইউনো, right? I'm not even going to ask him how much he got paid and whatever, but এই যে মানে তুমি যে কথাটা বলো যে নেটওয়ার্কিং, এই লং টার্মের চিন্তা কিন্তু আমরা করি না। এখন এই জায়গাটা who are we to blame? we are on our own, যে আমাদেরকে এখন আবার সেলফ এডুকেশন বোঝা লাগবে, চলে যেতে হবে আর কি। নেটওয়ার্কিং মানুষ হার্ভার্ডে কেন পড়বে, হার্ভার্ডে শিখতে হবে, Exactly. হার্ভার্ডে অ্যালামনাই এর জন্য Right, পড়ে, right, হার্ভার্ডে। right. তো জর্ডান পিটারসনের একটা কথা আছে যেরকম যে হার্ভার্ড ইউনিভার্সিটির যে কারিকুলাম, এটা খুব এক্সেপশনাল কারিকুলাম না। হ্যাঁ, হার্ভার্ড ইউনিভার্সিটি যেটা পড়ায় সেটা একটা স্টেট ইউনিভার্সিটিও পড়ায়, বা একটা অন্য প্রাইভেট ইউনিভার্সিটিও হয়তো বা পড়ায়, সেই লেভেলের র্যাঙ্কিং না। হার্ভার্ড ইউনিভার্সিটি ডিফারেন্ট কেমনে? স্টুডেন্ট সিলেকশন কত হার্ড ওদের, ইয়াটাই হইতেছে এত, মানে বেস্ট অফ দ্য বেস্ট ওখানে ঢুকে, রাইট? অ্যান্ড দেন ইটস নেটওয়ার্কিংয়ের কারণে মানে ব্যাপারটা হচ্ছে আমি ঢুকতেছি ক্রিম, তারপরে রিটেনশন, তারপর থাকতেছেন ও যারা বের হইতে সব তো ক্রিম, এই যে ক্রিম আরো একটা ক্ষীর হয়ে যাচ্ছে আর কি। তোর তো মানে হার্ভার্ডের উদাহরণ দিচ্ছিস, আমি বাংলাদেশে অবস্থিত একটা ইনস্টিটিউটের উদাহরণ দিই যে কি ঘটতেছে এখানে। একটা রিসার্চ পেপারটা পরে আমি হাতে পাই নাই, বাট দ্য পারসন হু শেয়ার দ্য ইনফরমেশন ইজ ভেরি অথেন্টিক, ক্রেডিবল এনাফ। তিনি আমাকে বলছিলেন যে একটা রিসার্চে পাইছেন যে বাংলাদেশে যে ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে বেশি স্যালারি ড্র করতেছে, একটা র্যাঙ্কিংয়ে দেখা যায় মোস্টলি, মানে রেশিও যদি করি বা পার্সেন্টেজ করি, দে আর ফ্রম আইইউটি, বোর্ডবাজার, গাজীপুর, আইইউটি, ওকে, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। ইন্টারেস্টিং। প্রশ্ন কেন? ঘটনা কি? ওই রিসার্চে যে ওগুলা কিছু এলাবোরেট করছে কিনা আই ডু নট নো, বাট আমি আইইউটি থেকে বের হয়ে আসা লোকের মেন্টরশিপের ফলাফল ইজ টু দিস সাচ্চা, আই বিলিভ। আলহামদুলিল্লাহ, ফ্রম 2015 আই ফাউন্ড 2 mentors, রুবাইদ ভাই, শালম ভাই, আইইউটি প্রোডাক্ট। আমি তাদের দেখতাম কি মানে এরকম মানুষ। দেন আমি কিছু জিনিস বুঝতে পারছি, হার্ড অ্যাজ ওয়েল। ঘটনা হইতেছে বন্ধু, আমি জানি না এখানে কিছু কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, বা আমি আমার মতো করে বলতেছি, হ্যাঁ আমি নিজে বলতেছি, সেটা হচ্ছে যে দেখ, বুয়েটে যারা টিকে নাই তারা আইইউটিতে পড়ছে, অনেকটা এরকম শোনায়। আচ্ছা, বুয়েটে যারা টিকে নাই তারা আইইউটিতে পড়ছে, কারণ ওদের কাছে যথেষ্ট কি ছিল? টাকা ছিল। মেধা থাকাটা মাস্ট, সাথে আবার কি লাগবে? টাকা লাগবে। আবার এই টাকাটা কিন্তু তুমি পুরোটা ফেরত পেয়ে যাবা, ওরা কিন্তু পকেট মানি দেয়, মানে এই পুরো টাকাটা মানে মোটামুটি তুই ফেরত পেয়ে যাবি। এটা বন্ধু ওআইসির, মানে ও কিন্তু বাংলা গভর্নমেন্ট, মানে আইইউটি বাংলাদেশের না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল চেইনের মতো, মানে ওরা কিন্তু স্বায়ত্তশাসিত। ও বাংলাদেশের ইউজিসি কেও কোনো ব্যাখ্যা দিতে হবে না, না সরকারকে না ইয়াকে, ও ডিরেক্টলি মেনটেন বাই ওআইসি। ঘটনা হচ্ছে যে তার মানে ছেলেপেলেরা ট্যালেন্টেড আনডাউটেডলি, এইবার সাথে ওদের পকেটে টাকাও আছে। এবার বলতেছি পকেটে টাকা আছে, নিয়মিত পকেট মানি দেয়া হয় ওদেরকে, ভার্সিটি থেকে পকেট মানি দেওয়া হয়, তার মানে ওরা টাকা খরচ কোথায় করবে না করবে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসছে, নাম্বার 1। নাম্বার 2, অলরেডি তারা যদি 4 বছর ওখানে থাকে, তারা কিন্তু থাকতে হচ্ছিল,
হ্যাঁ প্রত্যেকে থাকতেছিল সেখানে। আচ্ছা ওখানে থাকতে হচ্ছে, তারা কাদের সাথে থাকতেছে? সব ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা একসাথে থাকতেছে, নানান দেশ থেকে Diversify একদম। ডাইভার্সিটি। তুই যে বলতেছিলি হার্ভার্ড, ওখানে নানান কালচার থেকে আসা স্টুডেন্টরা, কমিউনিকেশন, কালচার। Absolutely. একটা কথা বলার সময় অনেক ভাইবা চিন্তা, তুমি কি এটা একটু ঠিক করে দিতে পারবা প্লিজ? কারণ ওর কালচারে যদি প্লিজ না বলে যদি এটা মাইন্ড খায়, কত কিছু আছে এখানে। ইন্টারেস্টিং। নাম্বার 2 গেল এটা। নাম্বার 3, ওরা এমন একটা কালচার ওদের ভেতরে প্র্যাকটিস হয়েছে, ওদের কনফিডেন্স লেভেল হয়ে যায় অন্য লেভেলে। ছোট্ট তোর একটা এরকম টাইপের কোনো একবার তাদের ইন্টারনাল একটা গ্যাঞ্জাম হয়েছে, আচ্ছা ভেতরে একটা গ্যাঞ্জাম হয়েছে, আইওটির ভেতরে গ্যাঞ্জাম হয়েছে। কোন একটা ইউনিভার্সিটিতে গ্যাঞ্জাম হইলে সবার প্রথমে মানে ওই ইউনিভার্সিটির ভেতরে একটু সলভ করার চেষ্টা করবে, তারপরে যখন এটা কন্ট্রোল হবে না কন্ট্রোল হবে, ওখানে কিছু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আফ্রিকান এরকম থাকে যে এরা একটা ফিস করে বলতেছি আমার একটু ফিস করে, ওরা বলবে যে এসব ঘটনা কে বলছে রে, আমারে ধরে নিয়ে পরে কি করে। যাই হোক, বিদেশি স্টুডেন্ট দেশি স্টুডেন্টের মধ্যে গ্যাঞ্জাম হয়েছে, মারামারি হয়েছে, পরে জিনিসটা ওয়েন্ট বিগার, ইউ আন্ডারস্ট্যান্ড, মানে ভয়ঙ্কর হয়ে গেছে। একটা সাহিত্যশাসিত ইউনিভার্সিটির ভেতরে গ্যাঞ্জাম হয়ে যেতেছে, পুরাটা ঘেরাও করা, ভেতরে কেউ ঢুকতেও পারতেছে না, সামথিং ইজ হ্যাপেনিং। এবার ওই জায়গায় তৎকালীন একটি নাম বলতেছি না, খুব ভালো একজন এমপি ছিলেন তৎকালীন। এলাকার এমন সিচুয়েশন হয়ে গেছে, এবার এমপিকে আসতে হয়েছে, এমপি গেটে চলে আসছে যে আমি যাব এবং সলভ করে দিব। আচ্ছা একটা ইউনিভার্সিটিতে একজন এমপি চলে আসছে, তাও খুব পাওয়ারফুল একজন এমপি চলে আসলে ওই ইউনিভার্সিটি কি সব কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে না? সবাই দাঁড়ায় যাবে না? জি স্যার আপনি বলেন এই করেন সেই করেন, এরকম বড় জোর হইলে মনে করো ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এমপি চলে আসছে, তাও ওরা চিৎকার করে অনেক কিছু করে। ওদের ব্যাপার ছিল যে ঠিক আছে আপনি এমপি ঠিক আছে, বাট এইটুকু জায়গা তো আসলে ইউজিসি দ্বারা ইয়া না, এবং এটা সরকারকেও ডিরেক্টলি দেয় না। সরি স্যার, ইউ আর নট অ্যালাউড উইদিন দ্য প্রিমিসেস। শুনতে খারাপ শুনতেছে, বাট দে ওয়ার কনফিডেন্ট ইনাফ যে বলতেছে স্যার দিস ইজ নান অফ ইউর ফ্যাক্ট স্যার, ইউ আর নট অ্যালাউড হিয়ার। এবং এই ছেলেরাই বের হয়ে যখন এক একটা জায়গায় বড় বড় কর্পোরেটদের সামনে সিইও এই হোক ডিল করে, ওরা সেই সেম কনফিডেন্সে। তুই জাস্ট চিন্তা কর, একটা ইউনিভার্সিটির একটা ছেলে, ফ্রেশার একটা ছেলের সামনে ধাপ করে আমি মনে কর গ্রামীণের সিইওর পাশে বসাই দিলাম, ওখানে বসে দিলাম, আর ও বলতেছে যে ও কামন আমি সব টপ ফ্যাকাল্টির সামনে কিভাবে কথা বলছি, কিভাবে চলছি, এনভায়রনমেন্ট দিছে ওদের অন্য লেভেলের, গুণই নাই। ও হাত পা নাড়ায় সামনে, ও যখন একটা এমডির সামনে হাত পা নাড়ায় কথা বলে, স্যার কি বলছেন স্যার, 10 টাইমস আপনি রিটার্ন পাবেন স্যার। আরে দেয়ার ক্যারিজমেটিক ছেলে বলে এইটাই বলে কি ম্যাটার করে, এটা অনেক ম্যাটার করে, ক্যারিজমা। সো ম্যান একদম সলিড। আই স পিপল, আই হার্ড অফ দ্যাট রিসার্চ, এবং আমি দেখছি আসলেই ডাজ ম্যাটার। আমি বলবো না যে এই মুহূর্তে ইউনিভার্সিটির সেম, আমি এখন এটা কষ্টের ব্যাপার, আমি শুনছি যে এখন ওদের অনেকটা আগের চেয়ে কমে গেছে, ভেতরে কালচার আগের কালচারটা নাই, অনেক ডাউন করে ফেলছে, ভেতরে এখন মিক্সিং বা অনেক কিছু হইতেছে, মানে ইসলামিক ইউনিভার্সিটি, ওখানে কিন্তু কোনো উমেন ছিল না, তারপর উমেন ওখানে। আচ্ছা ভাই, আমি আপনাদের একটা কথা বলতেছিলাম, এখানে একটা জিনিস একটু আমার 2 সেন্স দিতে চাচ্ছি। ঠিক আছে, তো এখানে আপনারা বলছিলেন যে হচ্ছে যে পকেটে টাকা থাকা লাগবে আইওটিতে ঢোকার জন্য। একটা জিনিস মাথায় আসলো যে আমি ধরেন টুকটাক চুকটুক করেছি, আমি অনেক প্রিভিলেজ এই জন্যই পারছি। আমি ঢাকায় ছিলাম, আমি ছোটোবেলা থেকে ইংলিশ ভার্সন স্কুলে পড়াতে আমি ইংলিশ ভালো পারছি, আমি ইন্টারনেট ছিল আমার বাসায়, যতই ঝামেলা আমার বাসা থেকে আমাকে পিসিটা কিনে দিছে, সব কিছু কিন্তু আমার প্রিভিলেজের কোড, তাই না? অন দাদের আমি যদি এখন ধরেন একটু অজপাড়া গায়ে জন্ম হতো, যেখানে আমি ইংলিশের সাথে এত এক্সপোজ না হতাম, যেখানে ধরেন আমার ইন্টারনেট অ্যাক্সেসটা আমার কাছে এত ছিল না, তাহলে কিন্তু একটু টাফ হতো জিনিস। তো জিনিসটা হচ্ছে দের ইজ নো ওয়ে টু ডিনাই দ্যাট আই এম প্রিভিলেজ, বা হচ্ছে কি আমার মতো আরও লাখ লাখ মানুষ প্রিভিলেজড, বাট কয়জন অ্যাডভান্টেজ নিচ্ছে। ট্রু, অনেকে আছে আমার চেয়েও বেশি প্রিভিলেজড, কিন্তু তারা কাঁদতেছে যে হচ্ছে কি চাকরি নাই, মানে কোয়ালিফাইড থাকলে বাংলাদেশের চাকরির অভাব নেই। যদি ওই জিনিসটা থাকে ভিতরে, ওই ব্যাপারটা একটা এক্স ফ্যাক্টর আছে, তারা এটা হয়ে যাবে ভাই, পটায় ফেলতে হবে। এই যে এখন আস্তে আস্তে হচ্ছে যে আপনি দেখেন না, যারা হচ্ছে ইউনিভার্সিটিতে ফেস্ট নামায়, যে একটা ইউনিভার্সিটি ফেস্টের প্রেসিডেন্ট, ওকে কেন ব্যাটে চাকরি দিবেন? ওর আসে ভিতরে অলরেডি প্রাণের কাছ থেকে 12 লাখ টাকা স্পন্সর আনছে আগে 3টে ইভেন্টে, ও স্পন্সর ডিল করতে করতে ইউজ টু ওরে প্রপোজাল ওয়ান্টের ব্যাপার। ট্রু, অন দা ধরেন আরেকজন আনছেন যে হচ্ছে ধরেন XYZ ইউনিভার্সিটি থেকে টপ নচ, মানে CGPA 4A4, ওই প্র্যাকটিক্যাল জিনিসটাই নেই। ওই বাংলাদেশের
এগুলো সবে অনেক কিছু বলতে পারি ইউনিভার্সিটি কারিকুলাম চেঞ্জ করলে যেটা করতে পারি আমরা ওই যেটা আমাদের হাতে নাই সেটা নিয়ে কথা বলে তো লাভ হ্যাঁ নাই। এই যে সেলফ এডুকেশনটা যে অনেকে মনে করতেছে আরে টাইম ওয়েস্ট একটা ফেস্ট নামানো না ভাই নামা ফেস্ট না মা ফেস্টের সাথে যাও এখানে স্পন্সরের সাথে যখন প্রপোজাল দেওয়া এখানে থাকো চেষ্টা তো করতেছে একটু ইউনিভার্সিটি থেকে ফেস্ট নামে না কারণ সবাইকে তো ধরে ধরে আনা সম্ভব তোমার নিজে থেকে যাওয়া লাগে এইটা কাজে লাগে জাস্ট সিভিতে অ্যাড হবে এই জিনিসটা এমন না শিখার অনেক কিছু আছে সো নীল এখন ধরো যে যারা দেখতেছে অনেকে আমি প্রিটি শিওর অনেকে আছে ইয়াং অডিয়েন্স বা ইয়াং যেই অবস্থায় থাকে এখন আমি প্রিটি শিওর দে উইল ফিল ইন্সপায়ার্ড বাই ইউ সো এখন তারা মানে এই যে ইয়াং এজে হোয়াট শুড দে ডু আচ্ছা how can they get started wherever not necessarily যে ভিডিও এডিটিং ফিল্ডে হ্যাঁ এনিথিং ইন জেনারেল how can they get started what's the mindset তোমার মনে হয় যে কি they should set Yes, mindset. রাইট আচ্ছা ফার্স্টে উই ক্যান লুক অ্যাট ইট ইন টু ওয়েজ okay যে ইজ দিস সামথিং যেটা আমি লং টার্ম পার্সু করতে চাচ্ছি নাকি এটা সাইড হাসেল যেমন দেখেন যে হচ্ছে গিয়ে টিউশনে তো পড়ায় মানুষ এটা একটা সাইড হাসেল side hustle কিন্তু অনেকে আবার চাচ্ছে না আমি টিচারই হব মানে আমি ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় ভিডিও এডিট করে মাসে 50,000 টাকা পকেট মানি হিসেবে রাখতে চাই নাকি আমি ভিডিও এডিটারই হইতে চাই 20 বছর পরে তাই না এই জিনিসটা ফিগার আউট করা লাগবে ফার্স্ট আসলে কেন করতেছি এম আই ডুইং ইট ফর দ্য মানি অর এম আই ডুইং ইট ফর দ্য প্রসেস শুরুতে টাকা যখন আসে মনে হয় কি এর প্রসেস যায় আসে না টাকা আসলে দিছে আপনি এখন মাসে 10,000 টাকা কামাচ্ছেন আপনার কাছে মনে হচ্ছে ঠিক আছে মাসে যখন ভাববেন আরে মাসে 50,000 টাকা দিলাম অনেক টাকা 50,000 টাকা ওই সময় একই লাগবে ভাই আপনি এক্সপেন্সও বেড়ে যাবে তেমন আহামরি ডিফারেন্স হবে না ওই প্রথমে এক মাসে একটু ইনসেল লাগবে টাকাটা তো সেই পরে একই হয়ে যায় ট্রু সো ট্রু তেমন কোনো ডিফারেন্স নেই এই জন্য বোঝা লাগবে যে এই জার্নিটাকে আমি এনজয় করবো অনেক মুভির মতো এই প্যাশন না এত ফ্যান্টাসাইজ করা লাগবে জিনিসটাকে এভাবে ভালো লাগবে জিনিসটাকে আমি যদি প্রতিদিন করি আগামী 15 বছর এটাকে আমার জন্য সাস্টেনেবল নাকি না যখন এই জিনিসটা আমি নোট ডাউন করতে পারবো তখন আমি আইডেন্টিফাই করতে পারবো যে হচ্ছে কি এটা কি আমার সাইড হাসেল নাকি এটা আমার ক্যারিয়ার লং রানে রাইট এখন একটা হচ্ছে গিয়ে জিনিসটা কি প্রত্যেকটা জিনিস এক্সপার্টের জন্য আপনার থাউজেন্ডস অফ আওয়ার্স দেওয়া লাগে বাট টু মেক মানি 10 ঘন্টাও এনাফ একটা জিনিসের প্রতি যদি ভালো করে শিখে 10 ঘন্টাতে এই বিগিনার লেভেলে ইউ ক্যান স্টার্ট মেকিং মানি 10 ঘন্টা 20 ঘন্টা পরে তো বিগিনার তো সবার জন্য ভাই সেম যে 5 বছর ধরে করছে সে আমার সাইড হাসেল আমি 5 বছর ধরে করছি 5 বছর পরে যে করছে সে তো সে এক্সপার্টই সে চাচ্ছে এটা ক্যারিয়ার হিসেবে করবে এই জন্যই সেটা করতেছে সেটা ডিফারেন্ট কনভারসেশন এখন আপনি যদি বলেন আমার এইজ গ্রুপে বা হচ্ছে যেই হোক যে শুরু করতে চাই কীভাবে ইউটিউব এভরিথিং ইজ দেয়ার এভরিথিং কী নিয়ে শিখতে চাই মানুষজন আমাকে যে আমার পরিচিত মানুষজন না এটা মনে করি অনেক সহজ অনেকে বলে ভাই এক সপ্তাহ পরে আমি একটা কক্সবাজার ট্রিপে যাবো আমাকে বল তুমি কী করে টাকা কামাই ফেলতে পারবো এক সপ্তাহে অনেকে আবার বলে যে না আমি শিখতে চাই কি শিক্ষা ভালো আমি কখনো কাউকে বলতে পারবো না কি শিখা ভালো এক্সিস্টই করে নাকি ভালো তা আপনার জন্য একটা ভালো তাই না you have to figure it out on your own কিন্তু কিছু জিনিস ভাই আছে যেমন আপনি ড্রয়িং করতে শিখতে চান আপনি এখন কাগজ কলমে ড্রয়িং শিখা আসলে ব্যবসা নাই টাকা নাই আপনার শিখা লাগবে ট্যাবলেটে কেমন ড্রয়িং করতে হয় তাই না আপনার আর্ট ফর্ম সেম থাকুক কিন্তু আপনার অ্যাডাপ্ট করতে পারা লাগে এখন তো এআই চলে আসছে এআই চলে আসছে এখন আমরা কিন্তু সবসময় ভাবছি এআই মজার কনভারসেশন এআই নিয়ে আমরা ভাবছি হচ্ছে কি এআই আগে আপনার ব্যবসা চলে যাবে আমার ক্রিয়েটিভ ব্যবসা যাবে না সবার আগে গেছে কিন্তু আমার ব্যবসা আপনারটা কোনো ধরে নাই আমার গ্রাফিক্সের ব্যবসা গন আমার স্ক্রিপ্ট রাইটিং এর ব্যবসা গন ইউ নিড টু লার্ন হাউ টু ইউজ এআই এক্স্যাক্টলি এআই কে কিন্তু সবসময় কারণ ইউজ করা লাগতেছে কন্টেন্টকে এটা কি হচ্ছে আমার প্রসেসটা স্মুথ হয়ে যাচ্ছে যেমন দেখেন আপনাদের এই যে টিকটকের আমি যখন বানাই না ক্যাপশনিং করা লাগতো সাবটাইটেল আগে ম্যানুয়ালি হাতে লিখে একজন মানুষের লাগা লাগতো ভাই সাবটাইটেলটা লেখ শুই না এরপর ম্যানুয়ালি বসা এখন অটোমেটিক সফটওয়্যার আছে প্রিমিয়ার এআই আছে যে হচ্ছে অটোমেটিক পুরো ক্যাপশনটা করে দিচ্ছে চাকরি কিন্তু চলে যাচ্ছে ইজি হয়ে যাচ্ছে আমার কাজটা রাইট এফিশিয়েন্ট হয়ে যাচ্ছে যে একজন ছিল যে দের ইজ এ স্টোরি যে সে জাহাজ ঠিক করে তো তাকে জাহাজ ঠিক করার জন্য একজন ডাকছে যে হচ্ছে জাহাজটা ঠিক করতে হবে কত টাকা লাগবে 1 কোটি টাকা লাগবে জাহাজটা ঠিক করতে আপনার কতক্ষণ সময় লাগবে এই ধরেন আধা ঘন্টা ঠিক করবেন আপনি 1 কোটি টাকা কেন চান আধা ঘন্টা ঠিক করাটা ব্যাপার না গত 20 বছর ধরে আমি যে এক্সপিরিয়েন্স কালেক্ট করছি জিনিসটা শিখছি সেটার জন্য আপনি 1 কোটি টাকা দিচ্ছেন ওই আপনার এই এআই এর ইউজেজ বা ইউসেজ যা আছে সব কিছুই ইম্প্যাক্ট ফেলাচ্ছে আপনি দেখেন না আপনি সেলস কল করতেছেন আমার সাথে যে ভাই নীল তুমি আমার কাছ থেকে এই সাবানটা কিনো আপনি 20 বছর ধরেই করছেন
আপনার মতো আরো 50 জন আছে যারা 20 বছর ধরে এই সার্ভিস করে। একটা এআই কে দিয়ে আমি এরকম 50 জন এটা স্টাডি করে তাকেই বলতেছি যে সেলস কলটা করতে কার কনভার্সন বেটার হবে, এক্সপিরিয়েন্স কার বেশি, এআই। এআইটাকে যদি এভাবে প্রোগ্রামিং করতে হবে, চ্যাট জিপিটি তো হঠাৎ করে আপনার কাছে মনে হচ্ছে আরে ভাই কি হয়ে গেল, গুগল অ্যাপেল এরকে বসে আছে, এদেরও তো আপনার এআই আছে যারা হচ্ছে ওদের সিরি একদম ফালতু, এদেরও আছে অ্যাসিস্ট্যান্ট যাদের গল এরকম রোবোটিক এমন না, ন্যাচারাল, যাদের কথা বলে সে তোতলাবে, ও আচ্ছা ওকে। যে তুমি বলবা যে এই ব্রো গুগল তুমি একটা কাজ করো তো, তুমি আমার ম্যানিকিউর প্যাডিকিউর করবো, তুমি একটা করে দাও, অ্যাপয়েন্টমেন্ট করে দাও। বলে আচ্ছা এটা কি নেক্সট প্যাডিকিউর সেশন বলছেন, আপনাদের কি 6টা ফ্রি আছে? 6টা ফ্রি নাই, 5টা, আচ্ছা আমি স্কেজুলটা দেখি। ও কি করবে, আমার পার্সোনাল গুগল ক্যালেন্ডারে দেখবে কখন সময় আছে ফ্রি স্লট, ওকে। এরপর আমার ফিটনেস অ্যাপের সাথে দেখবো যে এতক্ষণ ধরে কাজ করছি এখানে আমি কি যেতে পারবো না কিনা, ওকে না 5 PM ঠিক আছে, হ্যাঁ আচ্ছা 5 PM ঠিক আছে। জাস্ট একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এক্সিস্ট করে না আয়রন ম্যানের জার্ভিসের মতো। এআই অলওয়েজ থাকবে, অলওয়েজ ব্যবসা চলে যাবে। আগে ফিল্ম ডিরেক্টরদের বৃষ্টি দিতে হচ্ছে চাল ছিঁড়ে, এখন তো ছিঁড়ে না, ফিল্ম ডিরেক্টরের ব্যবসা চলে গেছে, সবই আছে, অ্যাডাপ্ট করতে পারা লাগবে। রাইট, অ্যাডাপ্টেবিলিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্রেজি নীল, গ্রেট কনভারসেশন উইথ ও ইউ। ভাই লাস্টে কম শেষ করে 8 লাখ টাকা এটা আমার প্রফিট না, রেভিনিউ হচ্ছে যে আমার 30%, 30 to 40% ডিপেন্ডস, এটাই না রেভিনিউ না, প্রফিট হচ্ছে 30 to 40% অফ হোয়াট আই মেক। যদি আমি ইউ সেড 7 লাখ, 7 লাখ যদি এখন তাহলে আমার ফেব্রুয়ারিতে যেটা বললাম 7 লাখ, ওই সময় আমার প্রফিট ছিল 3 লাখ টাকা। আচ্ছা still I mean huge, হ্যাঁ। still that's huge, that's definitely very huge। এবং তুমি তো কনস্ট্যান্টলি গ্রো করতেছো, সো দেখা যাবে যে কি আবার পরে আসছি তখন বলতেছে ভাই প্রফিটই 10 লাখ টাকা, ওয়েট কই আছেন পরে? আচ্ছা স্পন্সর, পরেরটা স্পন্সর তো বলা যাবে না স্পন্সরের মধ্যে কি না বলতাম, বলে যে পরেরটা স্পন্সর করিস। ও আচ্ছা না কিন্তু আপনি এই যে কোনো এজেন্সির মেইন গোল হচ্ছে যে অ্যানুয়াল রেভিনিউ যদি $100,000, এটা হচ্ছে কি যে কোনো এজেন্সির ফার্স্ট 2 to 3 ইয়ার্স মডেল, 1 বছর অ্যানুয়াল রেভিনিউ যদি $1 লাখ হিট করতে পারি তাহলে উই আর ফাইন। উই স্টার্টেড 2 months ago। যদি আমাদের গ্রাফ উপরে না যাওয়া দরকার নেই, যে গ্রোথে যাচ্ছে এই গ্রোথে যায়, উই আর গোনা 100% ক্রস দ্যাট সিলিং, $100,000 ইনশাআল্লাহ। যদি আর কি এই গ্রাফে এই রেটে যায়, মানে ইয়াও লাগবে না, অ্যাক্সিলারেট করা লাগবে না। হ্যাঁ এইভাবে বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক গ্রেট কনভারসেশন নীল। It was an honor as well. হ্যাঁ, থ্যাংক ইউ ফর কামিং। এবং মানে আই হোপ যে অডিয়েন্সরাও আই এম প্রিটি শিওর যে সে একদম লেগে যাবে। 3 seconds rule, 3 seconds rule, you know, and do something, do it and now. I want to congratulate the audience, you know why? Because হচ্ছে ওনারা কিন্তু মানে সারাউন্ড করে ফেলছে এনভায়রনমেন্ট। এখন যারা দেখতেছে তারা কিন্তু একদম নিশ, আপনারা যারা দেখতেছেন এতক্ষণ, দ্যাট মিনস আপনারা, আই এম প্রিটি শিওর, আমি আপনাদেরকে পার্সোনালি চিনি না, বাট আই এম প্রিটি শিওর যারা দেখতেছে এখন তারাও যে তোমার মতো যে ওই যে বলো না যে আমি এনভায়রনমেন্টটাকে সারাউন্ড করে ফেলছি ওই রকম, যে আমি যেটা হইতে চাই সেটাকে আমি এখন, দ্যাটস দ্য অডিয়েন্স, যে মানে ইউ শুড প্যাট অন ইউর শোল্ডার, যে ইউ নো at least you're putting effort, right? এতক্ষণ ধরে অনেক সবাই শুনতে চায় না, right? So well done on that. Any last remarks, Neil? Yeah, 100%. After this podcast, if you want, you can watch another podcast, another episode of Bhaiyas. But if you don't have that time, right now, close the laptop, close your phone, and start doing something right now. Just 3-second rule, right now, এখনই, anything, ছোট জিনিস হোক, baby steps, বড় স্টেপ করতে গেলে ঝামেলা, break it down, আজকেরটা করে ফেলি, ভালো হোক খারাপ হোক, মানে এফোর্ট দে, শুরু মানে হ্যাঁ এটাই মানে অ্যাটেম্প্ট নেই, তারপরে পরেরটা পরে দেখা যাবে, পান্ডা না হয় ঘোড়া হয়। অলরাইট, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টু দিস এপিসোড। এই এপিসোডটা আমার জন্য অনেক বড় একটা লার্নিং লেসন ছিল এবং আই হোপ যে আপনারা এনজয় করছেন। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।